Assalamu alaikum everyone. Welcome to the lecture 12, 12th lecture of Critical Theories and Literary Criticism, ENG 4231. Lecture 10 এবং lecture 11 already স্যামুয়েল টেইলর কোলরিজের বায়োগ্রাফিয়া লিটারেরিয়া সম্পর্কে ধারণা নিয়েছি। আজকে আমরা আমাদের লেকচার 12-এ 12 নম্বর লেকচারে আমরা আজকে wrap up করব আমাদের আইডিয়াটা। We will try to wrap up the idea Assalamu alaikum. about Walaikum. We will try to wrap up our idea, conception about Biographia Literaria. আজকে আমরা ইম্পর্টেন্ট পার্টগুলো রিভিউ করব। কোন কোন বিষয় সম্পর্কে আপনাদের ধারণা নেওয়াটা জরুরি সে বিষয়ে আজকে আলোচনা করব। আজকে আমরা বেসিক্যালি লেকচার 10 এবং লেকচার 11-এ কোন কোন বিষয়ের উপর আমরা বিস্তারিত আলোচনা করেছি সেই বিষয়গুলোকে আপনাদেরকে মনে করিয়ে দেব। আপনারা এই আজকের লেকচার অনুযায়ী লেকচার 12 অনুযায়ী লেকচার 10 লেকচার 11 গুলো ভালো করে রিভিউ করবেন। বায়োগ্রাফিয়া লিটারেরিয়া এটা কনসেপচুয়ালি একটু ডিফিকাল্ট। পূর্ববর্তী অ্যারিস্টটলের থিওরি এবং ওয়ার্ডসওয়ার্থের থিওরি থেকে আমরা একটু ডিফিকাল্টি পাবো, একটু জটিল। সেজন্য আমরা একটু ধৈর্য নিয়ে একটু অধ্যবসায় নিয়ে আমরা চেষ্টা করব বোঝার জন্য। আমরা অলরেডি দুটো লেকচারে মোটামুটি কভার করে ফেলেছি বেসিক আইডিয়া, একদম জিস্ট যেটা কোলরিজ যে কথাটা বলতে চেয়েছেন বায়োগ্রাফিয়া লিটারেরিয়াতে, সেটা আমরা অলরেডি গত দুই লেকচারে লেকচার 10 লেকচার 11-এ আমরা মোটামুটি একটা আকৃতি নিয়ে এসেছি। আজকে আমরা সেটা র্যাপ আপ করব। উই উইল ট্রাই টু র্যাপ আপ আওয়ার কনসেপশন। অন্যরা আস্তে আস্তে আমরা আস্তে আস্তে শুরু করি। বায়োগ্রাফিয়া লিটারেরিয়া আমাদের আজকের ফোকাস, র্যাপ আপ। We will try to wrap up. So, let's start with the key facts. আমাদের মূল তথ্যগুলো নিয়ে আমরা শুরু করি। First point. Biographia literaria or biographical sketches of my literary life and opinions. আপনারা যদি খেয়াল করেন এই বইটার নাম কি? বইটার নাম হচ্ছে বায়োগ্রাফিয়া লিটারেরিয়া। বায়োগ্রাফিয়া মানে হচ্ছে বায়োগ্রাফি, জীবনী। লিটারেরিয়া মানে কি? সাহিত্য, লিটারেচার, মানে বায়োগ্রাফি অফ লিটারেচার। কোলরিজ আরেকটা শিরোনাম দিয়েছেন তার বইয়ের, সেটা হচ্ছে বায়োগ্রাফিক্যাল স্কেচেস অফ মাই লিটারারি লাইফ অ্যান্ড অপিনিয়ন্স। কোলরিজ তার যে সাহিত্য, তার লিটারারি অপিনিয়ন্স সম্পর্কে উনি বিস্তারিত আলোচনা করতে চাচ্ছেন, যেটা আমরা গত দুই ক্লাসে আলোচনা করেছিলাম। এই যে হ্যান্ডআউটটা যেটা আপনাদের সাথে অ্যাভেলেবল আছে, ইট ওয়াজ সাপোজ টু বি আ লিটারারি অটোবায়োগ্রাফি। একজন সাহিত্যিক হিসেবে এবং একজন সাহিত্য সমালোচক হিসেবে কোলরিজের যত চিন্তা ভাবনা আছে এবং তার এই যে সাহিত্য বিষয়ক তার চিন্তা ভাবনার যে বিবর্তন, এই বিষয়ে উনি একটি বিস্তারিত বিবরণ এই অটোবায়োগ্রাফিতে দিতে চাচ্ছেন। Biographical sketch of Coleridge's literary life and মতামত আছে, ব্যক্তিগত মতামত আছে এবং তার সাহিত্যিক জীবন, সাহিত্যিক হিসেবে, একজন কবি হিসেবে, একজন দার্শনিক হিসেবে, একজন সমালোচক হিসেবে তার যে ক্যারিয়ার, এই ক্যারিয়ার বিস্তারিত বিবরণ আমরা এই বায়োগ্রাফিয়া লিটারেরিয়াতে পাই। এটা যে শুধুমাত্র একটা ক্রিটিক্যাল টেক্সট তাই না, এখানে আমরা একজন প্রখ্যাত সাহিত্যিক স্যামুয়েল টেইলর কোলরিজ
তার সাহিত্যিক জীবনের বিস্তারিত আলোচনা খুঁজে পাই। This is an autobiography by Samuel Taylor Coleridge. এস.টি. কোলরিজের অনেকটাই আত্মজীবনী আমরা বলতে পারি। This is almost an autobiography by Samuel Taylor Coleridge. It was published in 1817, 1817 সালে পাবলিশড হয় in 2 volumes of 23 chapters. এই বইটাতে 23টা চ্যাপ্টার আছে, মোটামুটি বেশ বড় একটা বই। 1817 সাল। আমরা এখন একটু মনে করি ওয়ার্ডসওয়ার্থের প্রিফেস এটা প্রথম পাবলিশ হয় কত সালে? 1800 সালে, 1800, 1800 সালে পাবলিশ হয়েছিল। 17 years later এই স্যামুয়েল টেলর কোলরিজের অটোবায়োগ্রাফিটা পাবলিশ হচ্ছে। বায়োগ্রাফিয়া লিটারেরিয়া, অটোবায়োগ্রাফিয়া, আত্মজীবনী, সাহিত্যে আত্মজীবনী, কিন্তু আত্মজীবনীটা উনি অটোটা বাদ দিয়ে পরবর্তীতে শুধু বায়োগ্রাফিয়া লিটারেরিয়া লিখেছেন। দ্য ফরমেটিভ ইনফ্লুয়েন্স, এখন এই যে বইটা জীবনী, স্যামুয়েল টেলর কোলরিজের সাহিত্যিক আত্মজীবনী, এখন এই বইটাতে কার কার ইনফ্লুয়েন্স, কার কার প্রভাব আমরা লক্ষ্য করি? দ্য ফরমেটিভ ইনফ্লুয়েন্সেস অফ দ্য ওয়ার্ক, ওয়ার্ডসওয়ার্থ অবভিয়াসলি। কোলরিজ নিজেই ওয়ার্ডসওয়ার্থের দ্বারা অনুপ্রাণিত ছিলেন, প্রভাবিত ছিলেন। ওয়ার্ডসওয়ার্থের কোন থিওরি? ওয়ার্ডসওয়ার্থের থিওরি অফ ইমাজিনেশন, ওয়ার্ডসওয়ার্থের কল্পনা বিষয়ক যে থিওরি, ওয়ার্ডসওয়ার্থের থিওরি অফ ইমাজিনেশন, এটা দ্বারা উনি প্রভাবিত। আর কে কে আছেন? ভিউ অফ ইমাজিনেশন অ্যাজ এ শেপিং পাওয়ার, কান্ট, ইমানুয়েল কান্ট দ্বারা উনি প্রভাবিত। আরেকজন ব্যক্তি আছেন ডেভিড হার্টলি and his associationist psychology. Associationist psychology এই বিষয়ে আপনারা একটু দেখে নেবেন, এটা আমরা গত আলোচনা করেছি। ডেভিড হার্টলির ওনার যে অ্যাসোসিয়েশনিস্ট সাইকোলজি, আমরা সাইকোলজিক্যালি যেভাবে অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমাদের ইমাজিনেশনের রূপ নির্ধারিত হয়, সেই মতবাদ, হার্টলির মতবাদ কোলরিজকে প্রভাবিত করেছে। তাহলে কারা কারা প্রভাবিত করেছে কোলরিজকে? ওয়ার্ডসওয়ার্থ, ইমানুয়েল কান্ট, ডেভিড হার্টলি। এদের প্রভাব আমরা তার লেখায় লক্ষ্য করি। আমরা এই স্লাইডের লাস্ট পয়েন্টটা দেখ, one of the few prose works of Coleridge. কোলরিজ খুব বেশি যে গদ্য সাহিত্য রচনা করেছেন তা না, তার গদ্য সাহিত্যের পরিমাণ অল্প। তার কিছু গদ্য সাহিত্যের মধ্যে এই বায়োগ্রাফিয়া লিটারেরিয়া, যেটা নিয়ে আমরা ধারণা নিচ্ছি, ইট কন্টিনিউস টু বি রেড, এটা এখনো পড়া হচ্ছে, এখনো ক্রিটিকরা, এখনো রিডাররা এই বিষয়টাতে পড়াশোনা করেন। অ্যান্ড ইট ইজ ভ্যালুয়েবল, এটা মূল্যবান। কোন দিক থেকে মূল্যবান? ওয়াই শুড উই রিড ইট? কেন আমাদের বায়োগ্রাফিয়া লিটারেরিয়া পড়তে হবে? বিকজ ইট ইজ ভ্যালুয়েবল। কেন? as being the chief vehicle of his very important contribution to critical theory. ক্রিটিক্যাল থিওরিতে কোলরিজের অবদান, যত কিছু অবদান, লিটারেরি ক্রিটিসিজম, সাহিত্য সমালোচনায় কোলরিজের যত অবদান আছে, এই সব অবদানকে এই বায়োগ্রাফিয়া লিটারেরিয়াতে আছে, লিপিবদ্ধ আছে। মানে আমরা এই বায়োগ্রাফিয়া লিটারেরিয়ার মাধ্যমেই স্যামুয়েল টেলর কোলরিজের এই লিটারেরি ক্রিটিসিজমে যত অবদান আছে সবগুলো আমরা অবগত হতে পারি, জানতে পারি। কোলরিজেস কন্ট্রিবিউশনস টু ক্রিটিক্যাল থিওরি, কোলরিজেস কন্ট্রিবিউশন সাহিত্য সমালোচনা, এই ক্ষেত্রে তার যত অবদান, তার পুরোটাই
আমরা বায়োগ্রাফিয়া লিটারেরিয়া থেকে পেতে পারি। মানে বায়োগ্রাফিয়া লিটারেরিয়া সম্পর্কে ধারণা নেওয়া মানেই হচ্ছে কোলরিজের একজন ক্রিটিক হিসেবে ধারণা নেওয়া। আমরা যে টেক্সটটা থেকে আলোচনা করেছি, অ্যান অ্যানালিসিস অফ বায়োগ্রাফিয়া লিটারেরিয়া, এটা অলরেডি অ্যাভেলেবল। এটা থেকে একটা বইয়ের অংশ, অক্সফোর্ড ক্রিটিসিজম, এটার একটা পার্ট, ইউনিট 3 তে ছিল কোলরিজ বায়োগ্রাফিয়া লিটারেরিয়া। আমরা এই স্ট্রাকচার অনুযায়ী অবজেক্টিভ, ইন্ট্রোডাকশন, কোলরিজ, এইভাবেই আমরা গত 2 ক্লাসে আলোচনা করেছি। ইন্ট্রোডাকশনে আমাদের ফোকাস কি ছিল? আমরা ইন্ট্রোডাকশনের ফোকাসটা একটু খেয়াল করি। ইন্ট্রোডাকশনে কোলরিজ নেচার অ্যান্ড সেলফ, প্রকৃতি এবং সত্তা, এই দুই বিষয়ে উনি আলোচনা করেছেন। কোলরিজ tried to give a definition, সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছেন। হোয়াট ইজ নেচার, হোয়াট ইজ সেলফ, প্রকৃতি কি, সত্তা কি। প্রকৃতি বিষয়ে তার মতামত উনি দিয়েছেন, নেচার ইজ দ্য সাম অফ অল দ্যাট ইজ অবজেক্টিভ। অফ অল দ্যাট ইজ অবজেক্টিভ, আমাদের চারপাশে যা কিছু অবজেক্টিভ আছে। অবজেক্টিভ কি? অবজেক্টিভ মানে কি? অবজেক্টিভ মানে হচ্ছে দ্যাট ইজ দৃষ্টিভঙ্গিতে যেটাকে প্যাসিভ মনে হয়, দ্যাট ইজ নট অ্যাক্টিভ, এন্ড যেটাকে আনকনসিয়াস মনে হয়, দ্যাট ইজ নট মুভিং, দ্যাট ইজ নট অ্যালাইভ, যেটাকে আমাদের আপাত দৃষ্টিতে জীবন্ত মনে হয় না। প্যাসিভ অ্যান্ড আনকনসিয়াস, দ্য সাম অফ অল দ্যাট ইজ অবজেক্টিভ, এই সব কিছু আমরা একসাথে করলে নেচার হবে। কি কি আছে নেচারে? mountains, hills, rivers, lakes, even trees, grass, পাহাড়, পর্বত, নদী, গাছপালা, এইসবই তো। দিজ আর প্যাসিভ, আনকনসিয়াস, মানে এগুলোকে দেখে মনে হচ্ছে না কোনো কাজ করছে, দে আর জাস্ট গ্রোয়িং সিম্পলি। এবং অ্যাক্টিভিটির দিক থেকে এগুলো সবই হচ্ছে প্যাসিভ, আনকনসিয়াস। এই সবগুলোকে আমরা একত্রিত করে প্রকৃতি নাম দিয়েছি, তাই না? প্রকৃতি বলতে আমরা কি বুঝি? প্রকৃতি বলতে আমরা বুঝি আমাদের চারপাশে যা কিছু আছে, যেগুলো হচ্ছে জড় এবং এদেরকে অতটা বেশি জীবন্ত, ডাইনামিক মনে হয় না। যদিও তারা আপাত দৃষ্টিতে জড়, কিন্তু অ্যাকচুয়ালি দে আর নট প্যাসিভ। আপাত দৃষ্টিতে প্যাসিভ মনে হলেও তারা, আমরা যদি ভালো করে খেয়াল করি, মুভস, অগ্নিগিরি, অগ্নুৎপাত হয়, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। মানে আমরা আপাতত আমাদের অ্যাপারেন্ট পার্সপেক্টিভ, আপাত দৃষ্টিতে যেটা পাই সেটা বলছি, যে যেগুলো প্যাসিভ, আনকনসিয়াস এবং যা কিছু, সব কিছু অবজেক্টিভ, এই সব কিছু একত্রিত করে আমরা এটাকে প্রকৃতি নাম দিয়েছি, নেচার। নেচার মানেই হচ্ছে কালেকশন অফ অল প্যাসিভ এন্ড আনকনসিয়াস থিংস। সমস্ত প্যাসিভ, আনকনসিয়াস থিংস মিলে হয় প্রকৃতি, নেচার। এরপর কোলরিজ বলেছেন সেলফ অর ইন্টেলিজেন্স, সত্তা অর বুদ্ধিমত্তা, সত্তা অথবা বুদ্ধিমত্তা। এটা কি? দ্য সাম অফ অল দ্যাট ইজ সাবজেক্টিভ, যত সাবজেক্টিভ আছে সবকিছু একত্রিত হয়ে হয় হচ্ছে সেলফ। সাবজেক্টিভ মানে কি? দ্যাট ইজ ভাইটাল অ্যান্ড কনসিয়াস, মানে ওইটার উল্টো, অ্যাক্টিভ অ্যান্ড কনসিয়াস, জীবন্ত এবং সজীব, মানে নড়াচড়া করছে, অ্যাক্টিভ। মানে আমরা কাদেরকে বুঝাবো? আমরা আমাদেরকে বুঝাবো, মানুষ। আমরা উই আর ভাইটাল, উই আর অ্যাক্টিভ, উই আর কনসিয়াস। ইভেন পশু পাখি, এগুলোও কিন্তু আমরা সেলফের পর্যায়ে নেই। তবে পশু পাখিকে আমরা বলবে না, তাদেরকে ওই প্রকৃতির সাথেই মিলিয়ে নেওয়া হবে। কেন? কেন? কারণ আমরাই একমাত্র প্রকৃতিকে পরিবর্তন করতে চাই।
মানে লিভ অ্যাকর্ডিং টু নেচার, মানে তাদের লাইফস্টাইলটা হচ্ছে প্যাসিভ, এবং বুদ্ধিমত্তার দিক থেকে, ইন্টেলেক্টের দিক থেকে তারা কিন্তু আমাদের থেকে তুলনামূলকভাবে মনে হচ্ছে আনকনসিয়াস। মানে পশু পাখি এটাকেও আমরা প্রকৃতির কাতারে ফেলে দিচ্ছি, এবং আমরা মানুষ, আমরা যারা নিজেদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব বলি, আশরাফুল মাখলুকাত বলি, আমাদের বুদ্ধিমত্তা, আমাদের কার্যক্রম, আমাদের যে অ্যাক্টিভিটি, আমাদের কনসিয়াসনেসের দাবিতে আমরা নিজেদেরকে বুদ্ধিমান বলে দাবি করি, সেলফ, সত্তা বলে দাবি করি। এখন আমরা নেচার সেলফে কি দেখা যাচ্ছে? প্রকৃতি মানে কি? মানুষ ছাড়া যা কিছু সবই হচ্ছে প্রকৃতি, আর শুধু মানুষটাই আলাদা হয়ে যাচ্ছে সেলফ অর ইন্টেলিজেন্স, তাই কি? ভালো করে খেয়াল করেন, এটা হচ্ছে কোলরিজের ইন্ট্রোডাক্টরি থটস। আমাদের প্রথাগত ধারণা কি? আমরা সব সময় মানুষকে প্রকৃতি থেকে আলাদা করে ফেলি না? একদিকে প্রকৃতি, আরেকদিকে মানুষ। মানুষ ছাড়া যা কিছু সবই হচ্ছে প্রকৃতি, আর মানুষ হচ্ছে একমাত্র বুদ্ধিমান প্রাণী, তাই তো আমরা মনে করি। অন্য প্রাণী, কিছু কিছু প্রাণী, তাদেরও বুদ্ধিমত্তা আমরা স্বীকার করি, তবে সেটা তুলনামূলকভাবে খুবই নিম্ন পর্যায়ে। এখন কোলরিজ এসে এই নেচার সেলফের ধারণায় কিছুটা পরিবর্তন আনতে চাচ্ছেন। নেচার সেলফ, প্রথাগত ধারণা তো এই ছিল। আমরা নেক্সট পয়েন্টে যাই। অল নলেজ ইজ দ্য প্রোডাক্ট অফ দ্য কোয়ালিশনস অফ সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট। আমাদের যত জ্ঞান আছে, যত নলেজ আছে, আপনি, আমি, আমাদের পরিবার থেকে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে, ধর্মীয় প্রতিষ্ঠান থেকে, বিভিন্ন মাধ্যম থেকে আমরা যত জ্ঞান অর্জন করি, এই সমস্ত জ্ঞান হচ্ছে কোয়ালিসেন্স অফ দ্য সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট। কালেকশন, কোয়ালিসেন্স মানে হচ্ছে কালেকশন, সংগ্রহ, অফ সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট। আমরা এই সাবজেক্ট অবজেক্ট এই ধারণার উপর ভিত্তি করেই কিন্তু আমাদের সমস্ত জ্ঞান। একটু একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, আমাদের যত জ্ঞান আছে, অল দ্য নলেজ, দ্য এন্টায়ার নলেজ, এই সব কিছুর মূলে আছে কালেকশন অফ সাবজেক্ট অ্যান্ড দ্য অবজেক্ট। দিস কোয়ালিসেন্স লিডস টু দ্য অ্যাক্ট অফ, এই কালেকশন থেকেই ক্রিয়েশন। কিসের ক্রিয়েশন? ক্রিয়েশন অফ আই অ্যাম। আমাদের একটা নিজস্ব সত্তার ধারণা তৈরি হয়, আমাদের পরিচয়, আমাদের পরিচয় আমরা প্রতিষ্ঠা করি। উই ট্রাই টু এস্টাবলিশ আওয়ার ওন আইডেন্টিটি। ইট ইজ দিস স্টেট অফ সেলফ কনসিয়াসনেস, এই যে আত্মসচেতনতা, আমরা যখন মানে খুব ঠান্ডা মাথায় চিন্তা করি, তখন নিজেকে সবকিছু থেকে সেপারেট করে ফেলি। এটা হচ্ছে আমাদের টেন্ডেন্সি, যা কিছু সব বাইরে, বাদ, আর আমি একা। সেই হিসেবে আমরা আবার নেচার সেলফে ফিরে যাই। আমি হচ্ছি সেলফ, আমি ছাড়া বাকি যা কিছু আছে সব হচ্ছে নেচার। ইভেন আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিবারের সদস্যরা, তারাও কিন্তু প্রকৃতির অংশ হয়ে যাচ্ছে, ঠিক কিনা? কারণ আমার কাছে দে আর অল, ইট সিমস দে আর প্যাসিভ এন্ড আনকনসিয়াস। ইভেন আমার কাছে প্যাসিভ, আমার কাছে আনকনসিয়াস। তাহলে সবকিছুই হচ্ছে রিলেটিভ, কিন্তু এটা আসলে খুবই নিম্ন পর্যায়ের ধারণা। যেটা কোলরিজ বলতে চাচ্ছেন, সেলফ কনসিয়াসনেস এটা না যে আমি সবার থেকে আলাদা। রিমেম্বার, সেলফ কনসিয়াসনেস ইজ নট সেলফ সেপারেশন। অন্য সবকিছু থেকে আমি নিজেকে সেপারেট করে ফেলছি, সেটা কিন্তু সেলফ কনসিয়াসনেস না। বরং সেলফ কনসিয়াসনেস বিষয়টা কি তাহলে? হোয়াট ইজ সেলফ কনসিয়াসনেস? অবজেক্ট অ্যান্ড সাবজেক্ট, বিইং এন্ড নলেজ, দিজ আর অল আইডেন্টিক্যাল। প্রকৃতি, সত্তা, এসব আলাদা করা ঠিক না, সবকিছুই মূলত এক। এভরিথিং ইজ আইডেন্টিক্যাল, সবই এক। অবজেক্ট, সাবজেক্ট, বিইং, নলেজ, দিজ আর অল আইডেন্টিক্যাল। প্রকৃতিকে মানুষের থেকে আলাদা করা উচিত না, কারণ প্রকৃতি, মানুষ একাকার, মানুষ প্রকৃতির অংশ।
প্রকৃতি মানে হচ্ছে সবকিছু, এভরিথিং। মানুষ হচ্ছে সেই এভরিথিং এর একটা পার্ট। সেলফ অ্যান্ড নেচার, দে আর আইডেন্টিক্যাল। প্রকৃতি এবং সত্তা এই সবই হচ্ছে এক। এখন আমরা আমাদের ধর্মীয় দৃষ্টিকোণে ফিরে যাই। আল্লাহ তাআলা সবকিছু সৃষ্টি করেছেন। এই আল্লাহ তাআলার কাছে আমরা হয়তো আশরাফুল মাখলুকাত, কিন্তু স্টিল উই আর মাখলুকাত। তাই তো, আমরা তো সমস্ত সৃষ্টির অংশ। আমরা যত বড়ই আশরাফুল হই না কেন, যতই আশরাফ হই না কেন, আমরা তো মাখলুকাত, তাই না? তার মানে মাখলুকাতের অংশ হতে হবে। উই আর স্টিল পার্ট অফ নেচার। সেলফ কখনো নেচার থেকে সেপারেটেড হতে পারে না, হওয়া উচিত না। অবজেক্ট, সাবজেক্ট, বিইং, নলেজ, নেচার, সেলফ সবকিছু আইডেন্টিক্যাল, এক। প্রকৃতি থেকে আলাদা হওয়া উচিত না। If you are separated from nature, you cannot survive. Only you will be able to survive if you are mingled with nature. প্রকৃতির সাথে মিশে গেলে সেটা সবচেয়ে বেশি সাস্টেইনেবল, সেটার ভবিষ্যৎ সবচেয়ে উজ্জ্বল। লাস্ট পয়েন্টটা কি এই স্লাইডের? দ্য রিয়েলিটি অফ দ্য ওয়ান লাইফ ইন আস অ্যান্ড অ্যাব্রোড। একই জীবন, দ্য ওয়ান লাইফ ইন আস অ্যান্ড অ্যাব্রোড। ভেতরে বাইরে, ইন আমাদের ভেতরে, অ্যাব্রোড বাইরে, একই জীবন। উই আর অল ম্যানিফেস্টেশন অফ সেম লাইফ। এটা কিভাবে আমরা বলতে পারি? অ্যাজ দ্য ক্রিয়েটর ক্রিয়েটেড এভরি মাখলুকাত। আল্লাহ তো সব সৃষ্টি করেছেন, তার মানে আমরা কিন্তু উনারই সৃষ্টির বিভিন্ন রূপ। ওয়ান লাইফ, একই জীবন, এই জীবনের বিভিন্ন প্রকাশ। ওয়ান লাইফ, দেয়ার ইজ ওয়ান লাইফ, একই জীবন, সেই জীবনের বিভিন্ন রকম রূপ আমরা। গাছ জীবনের একটা রূপ, পাথর এটাও জীবনের একটা রূপ, পোকামাকড় তারাও জীবনের একটা রূপ, মানুষ আমরাও জীবনের আরেকটা রূপ। হয়তো আমরা উন্নত রূপ, কিন্তু স্টিল উই আর পার্ট অফ লাইফ। তাহলে অ্যাকচুয়ালি ওয়ান লাইফ ইন আস অ্যান্ড অ্যাব্রোড, ভেতরে বাইরে একই জীবন। পৃথিবীতে আমাদের এই বিশ্বে, মহাবিশ্বে যা কিছু আছে সবকিছুই একই জীবনের বিভিন্ন রূপ, ডিফারেন্ট ম্যানিফেস্টেশনস অফ সেম লাইফ। একই জীবনের বিভিন্ন রূপ, যা কিছু আছে সবই একই জীবনের বিভিন্ন রূপ, ম্যানিফেস্টেশনস, ডিফারেন্ট ম্যানিফেস্টেশনস অফ সেম লাইফ, ওয়ান আইডেন্টিক্যাল লাইফ। The reality of one life in us and abroad is experience. এটা আমাদের বোধে আসে, আমরা রিয়েলাইজ করতে সক্ষম হব আমরা যদি খুব গভীরভাবে চিন্তা করি। সবই এক, এভরিথিং ইজ ওয়ান, সিঙ্গুলার। এক্সপিরিয়েন্স and affirm that, তখন আমরা যখনই বুঝতে পারি যে পৃথিবীর সবকিছুই মূলত এক, nothing is separated, everything is connected, everything is identical, তখন তখন আমরা দাবি করতে পারি chaos is converted into cosmos। তখন আর আমরা কোনো কিছু বিশৃঙ্খলা দেখব না, তখন আমরা দেখব সবই কানেক্টেড, সবই একটার সাথে আরেকটা জড়িত, কেউ আলাদা না, নাথিং ইজ সেপারেটেড, এভরিথিং ইজ ইউনাইটেড। যখনই আপনি রিয়েলাইজ করতে পারবেন যে এভরিথিং ইজ ইউনাইটেড, তখন দেখবেন আপনার মনের মধ্যে শান্তি আসবেই, অবশ্যই শান্তি আসবে, কারণ আপনি তখন বুঝতে পারবেন, আপনার সেই সেন্সটা আসবে যে এভরিথিং ইজ কানেক্টেড, নাথিং ইজ ইন কেয়াস, কোনো বিশৃঙ্খলা নাই, সবকিছুই শৃঙ্খলাবদ্ধ, সবকিছুই গোছানো, সবকিছুই আইডেন্টিক্যাল, এভরিথিং ইজ কানেক্টেড। কসমস, আমরা সবাই একজন আরেকজনের সাথে কানেক্টেড। উই আর অল ডিফারেন্ট ম্যানিফেস্টেশনস অফ সেম লাইফ, একই জীবনের বিভিন্ন রূপ আমরা সবাই। এই যে আইডিয়াটা, এভরিথিং ইজ আইডেন্টিক্যাল, এভরিথিং ইজ কানেক্টেড, এই কথা যেটা আমরা গত লেকচার 10-এ আমরা আলোচনা করেছি ইন ডিটেইলস, সেটা দেখবেন। ইন্ট্রোডাকশনটা আমরা লেকচার 10-এ ইন ডিটেইলস আলোচনা করেছি। এই যে নেচার সেলফের ধারণা, এটাও আলোচনা করেছি। মানে আমি যে কথাগুলো বললাম এগুলো ওখানে আরো ডিটেইলসে বলা আছে। কোলরিজের হোল অ্যাস্থেটিক এখানে কথা আছে, এই যে নেচার সেলফ। এরপর আমরা যাব কোলরিজের আইডিয়া অ্যাবাউট ফ্যান্সি অ্যান্ড ইমাজিনেশন। এখন দেখি আপনারা কতজন
দুজন আছেন, আমি আরেকবার একটা ইনভিটেশন দিই, যদি কেউ বাকি থাকেন তারা, যদি কথা বুঝতে কথা শুনতে সমস্যা হয়, যদি স্লাইড দেখতে অসুবিধা হয়, আমাকে যত তাড়াতাড়ি সম্ভব জানাবেন। লেটস কন্টিনিউ আমাদের র্যাপ আপ লেকচারে। এরপর কোলরিজ তার ক্রিয়েটিভ ইমাজিনেশন সম্পর্কে বলেছেন। ক্রিয়েটিভ ইমাজিনেশন বিষয়টা কি? বিষয়টা জানার আগে আমাদের একটু কিছু তথ্য জানা জরুরি। ক্রিয়েটিভ ইমাজিনেশন, এই যে আলোচনা, এটাই হচ্ছে দ্য ফার্স্ট পার্ট অফ দ্য ওয়ার্ক। এই যে বায়োগ্রাফি লিটারেরি, এটার প্রথম পার্টই হচ্ছে ক্রিয়েটিভ ইমাজিনেশন। একটু আগে আমরা যে নেচার এন্ড সেলফ বললাম, এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি ডিসকাশন। নেচার এন্ড সেলফ রিলেটেড কথা, যে এভরিথিং ইজ আইডেন্টিক্যাল, এভরিথিং ইজ কানেক্টেড, উই আর অল ডিফারেন্ট ম্যানিফেস্টেশনস অফ ওয়ান লাইফ, এটা হচ্ছে তার ইন্ট্রোডাকশন। এরপর ক্রিয়েটিভ ইমাজিনেশনে এসে উনি কি বলছেন? The first part of the work concerned with showing the evolution of philosophy creed. এই যে কোলরিজ, তার মধ্যে যে দর্শন ফিলোসফি অফ স্যামুয়েল টেইলর কোলরিজ, এটা কিভাবে বিবর্তিত হলো, কিভাবে উনি এই দর্শনটা পেলেন, সেই বিষয়ে এখানে কথা আছে। An adherent of the associational psychology of Hartley, যেটা আমরা ওই কি ফ্যাক্ট স্লাইডে বলেছিলাম, কি বলেছিলাম, এই যে ডেভিড হার্টলি and associationist psychology, the associational psychology of ডেভিড হার্টলি। এই অ্যাসোসিয়েশনাল সাইকোলজি এইটার উপর ভিত্তি করে তার ফিলোসফিটা ইমপ্রুভ করেছে, এনরিচড হয়েছে। এখন অ্যাসোসিয়েশনাল সাইকোলজি, এটার কথাটা কি, এটার পরেই লেখা আছে। হোয়াট ইজ অ্যাসোসিয়েশনাল সাইকোলজি বাই হার্টলে? হোয়াট ইজ দ্যাট? হাইলাইট করছি, আপনারা দেখেন। To discard the mechanical system for the belief. মেকানিক্যাল সিস্টেম ফর দ্য বিলিভ, একটা যান্ত্রিক বিশ্বাস ব্যবস্থা আছে, সেই যান্ত্রিক বিশ্বাস ব্যবস্থাকে বর্জন করতে হবে, বাতিল করতে হবে। কথাটা কি তাহলে? ইট ইজ নেসেসারি টু ডিসকার্ড, ইট ইজ নেসেসারি টু রিনাউন্স দ্য মেকানিক্যাল সিস্টেম ফর দ্য বিলিফ। একটা যান্ত্রিক বিশ্বাস পদ্ধতি আছে, সেটা কি? দ্য মাইন্ড ইজ নট আ প্যাসিভ but an active agency in the apprehension of reality. Mind, মানুষের মন, is not a passive but an active agency in the apprehension of reality. এর আগে কি ধারণা করা হতো? পূর্ববর্তী বিশ্বাস কি ছিল? পূর্ববর্তী বিশ্বাস ছিল আমাদের মন হচ্ছে প্যাসিভ, আমরা যা দেখি ওই অনুযায়ী আমি বাস্তবতাকে নির্মাণ করি। ভালো করে খেয়াল করেন, এই বিষয়টা কিন্তু আপনাকে মন দিতে হবে, মনোযোগ দিতে হবে। এর আগে কি চিন্তা ছিল? যে আমাদের মন হচ্ছে প্যাসিভ, আমরা প্রকৃতি, আমরা চারপাশে যা দেখি, আমাদের মনের কিন্তু কোনো অ্যাক্টিভিটি নাই এখানে, সে শুধু জাস্ট দেখছে, দেখে বুঝছে। Our mind is watching the surroundings and perceiving the reality. মানে আমাদের চারপাশে বাস্তবতাটা আছে, আমাদের মন দেখছে এবং সেই অনুযায়ী বাস্তবতার একটা রূপ সে গ্রহণ করছে। এটা ছিল আগের ব্যবস্থা, সেটা কি মেকানিক্যাল সিস্টেম ফর দ্য বিলিফ। এটাকে বাতিল করে দিচ্ছে অ্যাসোসিয়েশনাল সাইকোলজি। সেটা কি? অ্যাসোসিয়েশনাল সাইকোলজি বলছে, এটাই হচ্ছে অ্যাসোসিয়েশনাল সাইকোলজির মূল কথা। সেটা কি? দ্য মাইন্ড ইজ নট আ প্যাসিভ বাট অ্যাক্টিভ এজেন্সি। আমাদের মনটা প্যাসিভ না, আমাদের মনটা অ্যাক্টিভ। সে যা দেখে তাই সে ধারণা করে বসে থাকে না। ইন দ্য অ্যাপ্রিহেনশন অফ রিয়ালিটি, আমাদের মন তার মতো করে বাস্তবতাকে তৈরি করে।
আমাদের চারপাশে এই 700 কোটি মানুষের চারপাশে একই প্রকৃতি হওয়ার কথা, কিন্তু এই 700 কোটি মানুষের জন্য 700 কোটি বাস্তবতা, প্রতিটা মানুষের জন্য বাস্তবতা আলাদা, কারণ মানুষের মন তার মতো করে the reality is recreated in mind. আমাদের চারপাশে যা আছে তাই দিয়ে আমাদের বাস্তবতা নয়, লিখে রাখেন, আমাদের চারপাশে যা কিছু আছে তাই দিয়ে আমাদের বাস্তবতা নয়, বরং আমাদের মন বাস্তবতাকে পুনর্নির্মাণ করে তার নিজের মতো করে। Our mind recreates reality in its own। চারপাশকে যেভাবে দেখবে আপনার ওই যে ইমিটেশন বলে আর কি, যে বিষয়টা মানে সবাই তো দেখবে কিন্তু সবার তো কপি, দেখার ভঙ্গি মানে আলাদা। হ্যাঁ দেখে বৃত্তি তো আর একরকম না, এক একজনের মস্তিষ্কে এক এক রকম ভাবেই খাটবে। ইট ডাজন্ট ম্যাটার হাউ ক্লোজ ফ্রেন্ড ইউ আর, আপনারা যতই ঘনিষ্ঠ দোস্ত হন না কেন, দেখা যাবে আপনার বাস্তবতা একরকম, আপনার ঘনিষ্ঠ বন্ধুর বাস্তবতা আরেক রকম। আপনাদের দুজনেরই মন আপনাদের পারিপার্শ্বিক অবস্থাকে আলাদা আলাদা ভাবে গ্রহণ করছে। আপনাদের মন, ইট ইজ নট প্যাসিভ বাট ইট ইজ অ্যাক্টিভ, এবং এই অ্যাক্টিভ মাইন্ড সে কি কাজ করছে, সে প্রতিনিয়ত একটাই কাজ করছে। সেটা কি করছে? আপনার চারপাশের বাস্তবতাকে পুনর্নির্মাণ করছে, প্রতি মুহূর্তে বাস্তবতাকে পুনর্নির্মাণ করছে। আমরা চারপাশে যা কিছু দেখছি সবকিছু আমাদের মন যা দেখাচ্ছে আমরা তাই দেখছি, আমরা তাই দেখছি আমাদের মন যা দেখতে চাচ্ছে। আপনি তাই দেখতে পাচ্ছেন যা আপনার মন দেখতে চাচ্ছে, আপনার মন যেটা দেখতে চাচ্ছে না সেটা আপনি দেখছেন না, সেটা আপনি ইদার দেখতেই পাচ্ছেন না অথবা অথবা আপনি অ্যাভয়েড করছেন। এই যে বাস্তবতার নির্মাণ, আমাদের সবার চারপাশে একই পৃথিবী থাকলেও আমাদের প্রত্যেকের বাস্তবতা আলাদা। কেন? কারণ আমাদের প্রত্যেকের মাইন্ড অ্যাক্টিভ, everyone's mind is active and we are recreating reality in our own unique way। আমরা আমাদের নিজস্ব পদ্ধতি অনুযায়ী বাস্তবতাকে তৈরি করছি। আমরা শুধু বাস্তবতাকে পর্যবেক্ষণ করছি না, আমরা বরং আমাদের মন দিয়ে বাস্তবতাকে পুনর্নির্মাণ করছি। we are recreating the reality, we are recreating our own reality। এই বিষয়টা একটু মাথায় রাখেন। কোলরিজ প্রথমেই এই হার্টলের অ্যাসোসিয়েশনাল সাইকোলজি এই বিষয়ে কিন্তু গুরুত্ব দিচ্ছেন। উনি এই ফিলোসফিটাকে, এই সাইকোলজিক্যাল নলেজটাকে কিন্তু একটা ফাউন্ডেশন হিসেবে নিচ্ছেন। দ্য ডিসকাশন ইনভলভস হিজ ডেফিনিশন অফ ইমাজিনেশন। এখানে এসে কোলরিজ কল্পনা, ইমাজিনেশনের সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছেন। ইমাজিনেশনকে উনি আরেকটা নামে ডেকেছেন, সেটা কি? এমপ্লাস্টিক পাওয়ার। এমপ্লাস্টিক পাওয়ার, ইমাজিনেশন অর এমপ্লাস্টিক পাওয়ার। এমপ্লাস্টিক পাওয়ার মানে কি? ইমাজিনেটিভ পাওয়ার, কল্পনা শক্তি। হোয়াট ইজ ইমাজিনেশন? হোয়াট ইজ ইমাজিনেশন আমরা লিখে রাখি, কাগজ কলম থাকলে কাজে লাগবে। দ্য ফ্যাকাল্টি, এটা হচ্ছে এমন একটা গুণ, এমন একটা দক্ষতা, এমন একটা গুণ বাই উইচ দ্য সোল perceives the spiritual unity of the universe। দ্য সোল, আমাদের আত্মা, আমাদের মন, perceives, ধারণা করে, আইডিয়া নেয় about the spiritual unity of the universe। এই যে মহাবিশ্ব, একটাকে বললাম না যে এভরিথিং ইজ কানেক্টেড, এভরিথিং ইজ ইউনাইটেড, সবকিছুই ইউনাইটেড। যখন আমরা বুঝতে পারবো, যখন আমাদের মধ্যে সেই রিয়েলাইজেশনটা আসবে যে উই আর নট অ্যাকচুয়ালি সেপারেটেড, আমরা সবাই এক, উই আর অল কানেক্টেড, তখন কিন্তু আমরা এই স্পিরিচুয়াল ইউনিটিটা রিয়েলাইজ করতে পারবো। তখন তখন আর আমাদের কেয়স মনে হবে না, সেটাকে মনে হবে কসমস, এভরিথিং ইজ কানেক্টেড। কোলরিজ বলছেন যখন আমরা, আমাদের মধ্যে সেই রিয়েলাইজেশনটা আসবে, ইউনিভার্স ইজ স্পিরিচুয়ালি কানেক্টেড, ঘটবে। তাহলে ইমাজিনেশন কি? দিস ইজ আ স্কিল, দিস ইজ আ ফ্যাকাল্টি বাই হুইচ, যেটার মাধ্যমে, এটা এমন একটা গুণ
এমন একটা দক্ষতা, কল্পনা এমন একটা শক্তি যার মাধ্যমে আমাদের মন, আওয়ার সোল অ্যান্ড মাইন্ড, মাইন্ড অ্যান্ড সোল দুটাকে একই অর্থে ব্যবহার হচ্ছে, মাইন্ড অ্যান্ড সোল, ইট পারসিভস দ্য স্পিরিচুয়াল ইউনিটি অফ দ্য ইউনিভার্স। কল্পনা শক্তির গুণেই আমরা দেখতে পাই যে সবকিছুই কানেক্টেড, এভরিথিং ইজ ইউনাইটেড। ভালো করে খেয়াল করেন, ইমাজিনেশন ইজ দ্যাট পাওয়ার that enables our mind, our soul to perceive, to realize the spiritual unity of the universe. যা কিছু আছে মহাবিশ্বে সবকিছু spiritually united. Everything is spiritually united. আমাদের মধ্যে কল্পনা শক্তি থাকলেই তবেই আমরা বুঝতে পারবো যে সবই আসলে এক। আমরা সবাই একই জীবনের বিভিন্ন রূপ। এই হচ্ছে ইমাজিনেশন। এটার আরো ব্যাখ্যা পরবর্তী স্লাইডে আছে। ইমাজিনেশনের সাথে তাহলে এতদিন আমরা যাকে কল্পনা বলতাম সেটা কি? আমাদের তো কল্পনা সম্পর্কে ধারণা অন্যরকম ছিল না। সেটাকে কোলরিজ বলছেন ফ্যান্সি, distinguished from the fancy or merely associative function. এর আগে আমরা যাকে কল্পনা বলতাম সেটা তাহলে কি? What is that? Distinguished from the fancy or merely associative function. Fancy কি? What is fancy? Fancy মানে, ফ্যান্সির একটা অর্থ হচ্ছে কোনো কিছু পছন্দ করা। I fancy it মানে আমি সেটাকে পছন্দ করি। কোনো কিছু পছন্দ করা সেটাকেই তো ফ্যান্সি বলে। এখন কোলরিজ ফ্যান্সি এন্ড ইমাজিনেশন এই দুটোকে আলাদা করছেন। কল্পনার দুটো প্রতিশব্দ আমরা পাচ্ছি। ফ্যান্সি, এখানে ফ্যান্সি মানেও কল্পনা, ইমাজিনেশন মানেও কল্পনা। তাহলে দুটোর মধ্যে পার্থক্য কোথায়? কোলরিজ builds his theory on the basic distinction between fancy and imagination. এই যে তার থিওরি অফ ইমাজিনেশন, এটা হচ্ছে এই ফ্যান্সি এন্ড ইমাজিনেশন দুটোর মধ্যে পার্থক্য সৃষ্টির মাধ্যমে তৈরি। ফাউন্ডেশনটা হচ্ছে the discrimination between fancy and imagination. What is fancy? What is imagination? Fancy কি? Imagination কি? The term fancy for the 18th century view of imagination. নিওক্লাসিক্যাল পিরিয়ড কথা বলছি আমরা, আলেকজান্ডার পোপ তার সময়ের কথা বলছি, থমাস গ্রে তাদের সময়। এই 18th century view of imagination কি ছিল? নিওক্লাসিক্যাল পিরিয়ডে সাহিত্যিকরা কল্পনা বলতে কি বুঝতেন? 18th centuryতে নিওক্লাসিক্যাল পিরিয়ডে imagination was essentially mechanical and determined by the law of association. Mechanical and determined by the law of association. Law of association বিষয়টা কি? What is that? মেকানিক্যাল তো বুঝতে পারছি, যান্ত্রিক। মানে নিওক্লাসিক্যাল পিরিয়ড বা 18th সেঞ্চুরিতে যেটাকে ইমাজিনেশন বলা হতো, এটা ছিল অনেকটাই যান্ত্রিক, মেকানিক্যাল। এন্ড এটার পেছনে যে মূল নীতিটা ছিল সেটা হচ্ছে ল অফ অ্যাসোসিয়েশন। সেটা কি? এখানে কি স্যার, মানে কল্পনা নিওক্লাসিক্যাল জগতের পিরিয়ডের মাধ্যমে তার সাহিত্যিকদের মধ্যে একটু দেখেন, হ্যাঁ একটু দেখেন। ইমাজিনেশন অন দিস ভিউ, ইট ডাজ নট মডিফাই। কল্পনার মাধ্যমে আমরা কোনো কিছু মডিফাই করব না। much less does it transform the materials. আমরা ট্রান্সফর্মও করব না। it deals with, but it merely reproduces them. আমরা আশেপাশে যা কিছু দেখছি অনেকটা সেই রকমই আমরা রিপ্রোডিউস করছি। আমরা কোনো মডিফিকেশনে যাচ্ছি না, আমরা কোনো ট্রান্সফরমেশনে যাচ্ছি না। আমরা আরেকটু সহজ করি তাহলে। আমি চারপাশে দেখছি, আমাদের চারপাশটা দেখছি, দেখে চারপাশের একটা ছবি আমার মনের মধ্যে ফুটে উঠছে। আমরা এটা কিন্তু কোন সময়কার কথা বলছি?
উই আর টকিং অ্যাবাউট 18th সেঞ্চুরি, 18th সেঞ্চুরি ভিউ। তখনকার ধারণা কি ছিল? যে সবার বাস্তবতা এক। একটু আগে বললাম না সবার বাস্তবতা আলাদা, এটা কিন্তু মডার্ন। 18th সেঞ্চুরির কথা কি ছিল? কথা ছিল রিয়েলিটি ইজ ওয়ান, সবার বাস্তবতা এক। তাহলে আমাদের কাজ হচ্ছে সেই বাস্তবতাকে অবজার্ভ করা, পর্যবেক্ষণ করা এবং সেই অনুযায়ী কল্পনা করা। বাস্তবতাকে ভেদ করা যাবে না, বাস্তবতার লাগামকে ছাড়িয়ে যাওয়া যাবে না, বাস্তবতার লাগামে থাকতে হবে। এটা ছিল 18th সেঞ্চুরির ভিউ। কল্পনা করব আমরা, কিন্তু বাস্তবতাকে যেন সেটা কোনোভাবেই চ্যালেঞ্জ না করে, বাস্তবতা অনুযায়ী আমাদেরকে কল্পনা করতে হবে। এখন বাস্তবতা অনুযায়ী যদি কল্পনা করতে হয়, তার মানে there is no chance of modification, there is no chance of ট্রান্সফরমেশন। আমরা কোনো ট্রান্সফর্মও করতে পারবো না কিছু, আমরা মডিফিকেশনও করতে পারবো না। মানে আমি যা দেখছি ওটাকেই আমি রিপ্রোডিউস করছি। আমার কল্পনা তাহলে বাস্তবতার বন্দী, উই আর প্রিজনার অফ রিয়েলিটি। তাই তো বলতে চাচ্ছি 18th সেঞ্চুরি যারা ক্রিটিক ছিলেন, কল্পনা অবশ্যই বাস্তবতাকে অনুসরণ করতে হবে। Imagination must adhere to reality. Modification was not allowed, transformation was not allowed. You must reproduce the reality. ভালো করে খেয়াল করেন, এটা কখনকার কথা? নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের কথা। ওরা কি বলেছিল? নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের যারা মানে বড় বড় মাথা ছিলেন সাহিত্যের, শিল্প সমালোচনার, তারা বাস্তবতাকে অধিক গুরুত্ব দিতেন। তাদের কথা হচ্ছে আমরা যদি স্বপ্নও দেখি, কল্পনাও করি, কল্পনা যেন বাস্তবতার অনুগামী হয়, বাস্তবতার অধীন হয়। খুব বেশি কিছু মডিফিকেশন ট্রান্সফরমেশন করা যাবে না। চারপাশে যা দেখছি, যা কিছু রিয়েলাইজ করছি, অবজার্ভ করছি, সেটাকে রিপ্রোডিউস করতে হবে। সেটাই তো। তাহলে এটা তো যান্ত্রিক হয়ে গেল, তাই না? মেকানিক্যাল হয়ে গেল। এই যে কল্পনা, যেটাকে ইমাজিনেশন নাম দিয়েছিলেন, এই দিলেন সেই পঙ্গু কল্পনা, ক্রিপলড মেকানিক্যাল ইমাজিনেশনকে উনি নাম দিলেন ফ্যান্সি। ফ্যান্সি হচ্ছে সীমাবদ্ধ কল্পনা। আপনি যা ইচ্ছা তাই কল্পনা করতে পারছেন না, একটা সীমাবদ্ধতা আছে, একটা লিমিটেশন আছে। এখন তাহলে ইমাজিনেশনটা কি? ইন কন্ট্রাস্ট টু ফ্যান্সি, এই যে আমি হাইলাইট করছি, ইমাজিনেশন ইজ এসেনশিয়ালি ক্রিয়েটিভ। ইমাজিনেশন হচ্ছে সৃষ্টিশীল। আমি আশেপাশে যা কিছু দেখছি, যা কিছু আমি রিয়েলাইজ করছি, অবজার্ভ করছি, সবকিছুকে আমি আবার ভেঙে নিজের মতো করে ক্রিয়েট করব। নট অনলি মডিফিকেশন, নট অনলি ট্রান্সফরমেশন, ক্রিয়েশন। এই যে নতুন করে সৃষ্টি করা, বাস্তবতাকে নিজের মতো করে নতুন করে সৃষ্টি করা, সেটাই হচ্ছে সত্যিকারের কল্পনা, ইমাজিনেশন। এই ইমাজিনেশনে কোনো শ্যাকল নাই, কোনো সীমাবদ্ধতা নাই, এর মধ্যে কোনো যান্ত্রিকতা নাই, কোনো নিয়ম নীতির বাধা ধরা নাই। ইমাজিনেশন হচ্ছে মুক্ত, স্বাধীন। কোলরিজ এই ইমাজিনেশনটাকে আবার দুই ভাগে ভাগ করেছেন। কোলরিজ সাবডিভাইডস ইট ইনটু প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ইমাজিনেশন। প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ইমাজিনেশন, এগুলো কি? টু টাইপস অফ ইমাজিনেশন। দ্য প্রাইমারি ইমাজিনেশন, এটার কথাটা কি? হোয়াট ইজ প্রাইমারি ইমাজিনেশন? প্রাইমারি ইমাজিনেশন, the elemental power of basic human perception. এই প্রাইমারি ইমাজিনেশনটা আমাদের সবার মধ্যেই আছে, আমাদের সবার মধ্যেই আছে। কারো হয়তো সেই কল্পনা করার সাহসটা আছে, কারো হয়তো সেই সাহসটা নেই, কিন্তু এটা বেসিক হিউম্যান পারসেপশন। ইমাজিনেশন এটা বেসিক হিউম্যান পারসেপশন, প্রাইমারি ইমাজিনেশন যেটা, which enables us to identify, to discriminate, to synthesize. প্রাইমারি ইমাজিনেশনের কাজ কি? টু আইডেন্টিফাই, কোনো কিছুকে চিহ্নিত করা, কোনো কিছুর পরিচয় বের করা। টু ডিসক্রিমিনেট, কোনো কিছুকে আরেকটা কিছুর থেকে আলাদা করা। আমাদের সামনে অনেক কিছু তো আছে,
আমাদের মধ্যে সেই ক্ষমতাটা আছে, আমরা একটা থেকে আরেকটাকে আলাদা করতে পারি। উই ক্যান ডিসক্রিমিনেট, আমরা বিচ্ছিন্ন করতে পারি, আলাদা করতে পারি। অ্যান্ড উই ক্যান সিনথেসাইজ, আমরা সেগুলিকে আবার নতুন করে সাজাতে পারি। ভালো করে খেয়াল করেন, আইডেন্টিফাই, ডিসক্রিমিনেট, সিনথেসাইজ, লিখে রাখেন 3টা স্টেপ। আইডেন্টিফাই, আমাদের চারপাশে যা কিছু আছে সবকিছুকে আমরা আইডেন্টিফাই করব, আমরা চিনতে পারবো প্রতিটা বিষয়কে। ডিসক্রিমিনেট, একটা থেকে আরেকটাকে আলাদা করতে পারবো। তারপর আমরা কি করব? ইউ উইল সিনথেসাইজ। সিনথেসাইজ করা মানে হচ্ছে কি, নিজের মতো করে সৃষ্টি করা। অ্যান্ড দাস টু প্রডিউস অর্ডার আউট অফ ডিসঅর্ডার। যখন আমরা আইডেন্টিফাই, ডিসক্রিমিনেট, সিনথেসাইজ করব, ভালো করে খেয়াল করেন, when we will be able to identify, discriminate and synthesize, এর ফলে আমরা কি করছি? we produce order out of disorder। বিশৃঙ্খলতার মধ্য দিয়ে আমরা শৃঙ্খলা প্রতিষ্ঠা করি। হয়তো মনে হবে চারপাশে সবকিছু অগোছালো, আপনি সবকিছুকে নতুন করে গোছালেন। খুব ছোট্ট একটা উদাহরণ দেই। সাপোজ আপনি একটা বিশাল একটা হল রুমে ঢুকলেন, হল রুমে ঢুকে দেখলেন পুরো এলোমেলো অগোছালো অবস্থা, একটা জিনিস আরেকটা জায়গায়, কোনো কিছুর কোনো ডিসিপ্লিন নাই। তখন আপনি কি করলেন? নিজের মতো করে পুরো হল রুমটাকে গুছালেন একাই, ইউ ইয়োরসেলফ, একা। আপনি প্রথমে আইডেন্টিফাই করলেন বিষয়গুলো, ডিসক্রিমিনেট করলেন, একই রকম জিনিসগুলো একসাথে করলেন, তারপর সিনথেসাইজ করলেন, তারপর প্যাটার্ন অনুযায়ী সাজালেন। এর ফলে কি হলো? আপনি সেই হল রুমে একটা বিশৃঙ্খল অবস্থা ছিল, ডিসঅর্ডার ছিল, সেই ডিসঅর্ডার অবস্থার মধ্যে আপনি অর্ডার নিয়ে আসলেন। এটা কিসের ভিত্তিতে আপনি করলেন? আপনার কল্পনা শক্তি, আপনার পাওয়ার অফ ইমাজিনেশন, এটার ফলেই কিন্তু আপনি এটা করতে পারলেন। এইটাই হচ্ছে প্রাইমারি ইমাজিনেশন। প্রাইমারি ইমাজিনেশন মানে হচ্ছে উই প্রডিউস অর্ডার আউট অফ ডিসঅর্ডার। আশেপাশে একটা আপাত বিশৃঙ্খল পরিস্থিতি দেখা যায়, আমি আমার দক্ষতা, আমার কল্পনা শক্তির বলে সেই বিশৃঙ্খলার মধ্যে একটা শৃঙ্খলা নিয়ে আসবো। এটা হচ্ছে প্রাইমারি ইমাজিনেশন, প্রডিউসিং অর্ডার আউট অফ ডিসঅর্ডার। মনে হবে চারপাশে বিশৃঙ্খলা, কিন্তু সেটা আমি গোছাবো, নিজের মতো করে সিনথেসাইজ করব, গোছাবো, গুছিয়ে নিয়ে আসবো। এই যে গোছানোর ক্ষমতাটা, এটাই হচ্ছে প্রাইমারি ইমাজিনেশন। বিশৃঙ্খলার মধ্যে শৃঙ্খলা প্রতিষ্ঠা করার যে ক্ষমতা, দিস ইজ কল্ড প্রাইমারি ইমাজিনেশন। হোয়াট ইজ সেকেন্ডারি ইমাজিনেশন? সেকেন্ডারি ইমাজিনেশনের আরেকটা নাম আছে ক্রিয়েটিভ ইমাজিনেশন। এই বিষয়টা কি? হোয়াট ইজ ক্রিয়েটিভ ইমাজিনেশন? প্রাইমারি ইমাজিনেশন তো সরি, প্রাইমারি ইমাজিনেশনে তো পারফেক্ট মনে হচ্ছে, এটাই তো হওয়া উচিত, তাই না? প্রাইমারি ইমাজিনেশনের পর আর কি থাকা উচিত? কিন্তু কোলরিজ বলছেন there is another there is another kind of imagination that is called creative imagination. ক্রিয়েটিভ ইমাজিনেশনের কাজ কি? এই বিষয়টা একটু জটিল, দেখি আপনারা কেউ এটাকে ব্যাখ্যা করতে পারেন কিনা। লেটস ট্রাই। ক্রিয়েটিভ ইমাজিনেশনে বলছে through a process of dissolution, diffusion and dissipation, through a process of dissolution, diffusion and dissipation, প্রসেসে কি কি আছে তাহলে? 3টা ডি। we have 3D: dissolution, diffusion, dissipation. Dissolution, diffusion and dissipation creates a chaos and then sets out to create a universe from it. এটা কি? What is creative imagination? কেউ কি বলতে পারবেন? কেউ কি বলতে পারবেন? জি স্যার, শেষ কথাটা বুঝিনি, প্রশ্নটা আরেকবার যদি বলতেন। এই যে সেকেন্ডারি অর ক্রিয়েটিভ ইমাজিনেশন, এখানে এসে কোলরিজ বলছেন ডিসলিউশন, ডিফিউশন এন্ড ডিসিপেশন, এই 3টা প্রসেসের মাধ্যমে কেয়স সৃষ্টি করা,
to create a chaos and then from chaos a universe create করা, এটা হচ্ছে সেকেন্ডারি অর ক্রিয়েটিভ ইমাজিনেশন। এখন এই বস্তুটা কি, হোয়াট ইজ দিস? আমরা আমাদের একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। একটু আগে আমি তো একটা হল রুমের ব্যাখ্যা দিলাম, তাই না? একটা হল রুমে আপনি ঢুকলেন, ঢুকে দেখলেন পুরো বিশৃঙ্খল অবস্থা, তারপর আপনি বিভিন্ন এলিমেন্ট গুলো আইডেন্টিফাই করলেন, ডিসক্রিমিনেট করলেন, সিনথেসাইজ করলেন। সিনথেসাইজ করার পর কি হলো? আপনি হল রুমটা নিজের মতো করে গুছিয়ে ফেললেন। সেটা কিসের ভিত্তিতে করলেন? কোন ক্ষমতায়? আপনার কল্পনার শক্তিতে। Your power of imagination enabled you to create order out of disorder. এটা ছিল প্রাইমারি ইমাজিনেশন। সেকেন্ডারি ইমাজিনেশনে কি বলছে? তিনটা ধাপ আছে, ডিসলিউশন, ডিফিউশন এন্ড ডিসিপেশন। ডিসলিউশন মানে কি? ডিসলিউশন মানে হচ্ছে প্রচলিত কোনো পদ্ধতিকে বন্ধ করে দেওয়া, কোনো কিছু চলছে ওটাকে নষ্ট করে দেয়া। ডিফিউশন মানে হচ্ছে উপাদানগুলোকে ছড়িয়ে দেওয়া, ডিফিউজ করে দেয়া। ডিসিপেশন মানে হচ্ছে অনেকটা, ডিসিপেশনকে অনেকটা আমরা ডিস্ট্রাকশন বাদ বলতে দাও। পারি। জি স্যার এটাই বলেছি, বাদ মানে কোনো কিছু বাদ দিয়ে দাও, ডিসিপেশন। ডিসিপেশন, হ্যাঁ, মানে কোনো কিছু বাতিল করে দেয়া। ডিসলিউশন, ডিফিউশন, ডিসিপেশন। ডিসলিউশন, ডিফিউশন, ডিসিপেশন মানে হচ্ছে আমাদের চারপাশে যা কিছু আছে সবকিছুকে বাতিল করে দেয়া, সবকিছু ধ্বংস করে গুঁড়ো করে ছড়িয়ে দেওয়া। এখন আমাদের চারপাশে যা কিছু আছে আমরা যদি সবকিছু ধ্বংস করে দিই, বাদ দিয়ে দিই, তাহলে কি হবে? একটা কেয়সের সৃষ্টি হবে, একটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে। কারণ আপনি তো সবকিছু বাদ দিয়ে দিচ্ছেন, আপনি সবকিছু ডিফিউজ করে ছিঁড়ে টুকরো টুকরো করে ছড়িয়ে দিচ্ছেন, ডিসিপেটেড হয়ে যাচ্ছে সবকিছু। সবকিছুর যে নিজস্ব রূপ ছিল সেই রূপটা নষ্ট হয়ে যাচ্ছে, একটা কেয়সের সৃষ্টি হচ্ছে। এবং সেই কেয়সটাই শেষ কথা না। অ্যান্ড দেন তারপর it sets out to create a universe from it. এখন আমরা হল রুমের কথা একটা বলেছিলাম না একটু আগে, যে আপনি হল রুমে ঢুকলেন, দেখলেন বিশৃঙ্খল অবস্থা, অনেক কিছু ছড়ানো ছিটানো, এলোমেলো অবস্থায়। তখন আপনি সবগুলো উপাদানকে আইডেন্টিফাই করলেন, ডিসক্রিমিনেট করলেন, সিনথেসাইজ করে সাজালেন। খুব ভালো, আপনি সাজালেন, কোনো অসুবিধা নেই, আপনার কল্পনা শক্তির বলে আপনি হল রুমটাকে সাজিয়ে ফেললেন। কিন্তু আপনি যদি হঠাৎ করে এই যে বিভিন্ন জিনিস, এই জিনিসগুলো থাকবে না, এই হল রুমটাও থাকবে না, সবকিছু আমি ডিস্ট্রয় করে দেবো, সবকিছু আমি ভেঙে ফেলবো এর উপাদানগুলোতে। আপনি তো হল রুম সাজাচ্ছেন, আপনার কিন্তু হল রুমের থেকে বড় না। প্রাইমারি ইমাজিনেশন উই হ্যাভ এ লিমিটেশন, স্টিল উই হ্যাভ এ লিমিটেশন। এটাও কিন্তু অনেকটা যান্ত্রিক, এটাও কিন্তু একটা সীমিত কল্পনা। কিন্তু যখন আপনি সবকিছু এলোমেলো করে ফেলবেন, সবকিছু ধ্বংস করে ফেলবেন, একদম গোড়া থেকে আপনি সৃষ্টি করবেন, ইউ আর দ্য ক্রিয়েটর। একদম টোটাল কেয়স সৃষ্টি করা। তাহলে সেকেন্ডারি ইমাজিনেশনে, এই ক্রিয়েটিভ ইমাজিনেশনের কাজ হচ্ছে প্রথমে একটা কেয়স সৃষ্টি করা, সবকিছু ভেঙে চুরে একাকার করে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা। এই সৃষ্টি করা কে করবে? আপনি করবেন। ইউ উইল ক্রিয়েট দ্য কেয়স। আপনি নিজেই কেয়স সৃষ্টি করবেন, পরে আপনি সেই কেয়স থেকে কসমস সৃষ্টি করবেন। আপনি নিজেই বিশৃঙ্খলা সৃষ্টি করবেন, আবার সেখান থেকে সম্পূর্ণ নতুন একটা জগতের সৃষ্টি করবেন আপনি। ইউ উইল বি রেসপন্সিবল ফর ইউর ওন ইউনিভার্স। প্রাইমারি ইমাজিনেশনের কথা কি ছিল? অলরেডি কেয়স আছে, কেয়স থেকে কসমস সৃষ্টি করা। ইউ আর ক্রিয়েটিং কসমস ফ্রম কেয়স। আর সেকেন্ডারি অর ক্রিয়েটিভ ইমাজিনেশনের কথা হচ্ছে অলরেডি দেয়ার ইজ এ কসমস, এই কসমসকে আপনাকে আবার কেয়স করে ফেলতে হবে। ইউ নিড টু এস্টাবলিশ কেয়স। তারপর আবার নতুন করে ইউ উইল রিক্রিয়েট দ্য কসমস। দিস ইজ ক্রিয়েটিভ। তাহলে তো স্যার বলা যায় যে যেখানে দেখলাম যে হল রুমে বিশৃঙ্খল ভাবে আবার সবকিছু বলেন। পড়ে আছে, তো সেগুলো সব বাহির করে দিয়ে নতুন পণ্য এনে নতুন ভাবে সাজানো, ওটাই তো হয় মানে না, প্রাইমারি আপনি পুরো ইমাজিনেশন। হল রুমটাকেই ধ্বংস করে ফেললেন।
যা কিছু আছে হলরুমে সবকিছুকে পুড়িয়ে ছাই করে ফেললেন, সব ধ্বংস করে হ্যাঁ, দিলেন। ওটাই তো দেখলাম যে মানে প্রাইমারি ইমাজিনেশনে তো এটাই পেলাম, ব্যাখ্যাটা এরকমই ছিল যে যা আছে সেগুলোকে আমি সাজিয়ে দিই তাহলেই হয়ে যায়। সাজানো, আর হ্যাঁ। সেকেন্ডারিতে তো দেখলাম যে স্যার যেহেতু ওটা মানে বিশৃঙ্খল অবস্থায় আছে, আমি আবার একা একা এতটা কষ্ট করে গুছাবো, তার চেয়ে এগুলোকেই ফেলে দেই এবং নতুন করে নিয়ে আসি। না ওটাই না, তো বোঝা ফেলে যাচ্ছে। দেয়া যাবে না, ফেলে দেয়া যাবে না। আপনি হচ্ছে সেকেন্ডারি ইমাজিনেশনের কথা হচ্ছে অলরেডি দেয়ার ইজ এ ইউনিভার্স, আপনি সেই ইউনিভার্সটাকে আবার নতুন করে কেওটিক বানিয়ে ফেলেন। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, ক্রিয়েটিং কেওস, স্যার ফেলে দে বিশৃঙ্খলা সৃষ্টি এখানে করে যদি তারপর। এখানে যদি পুড়ে ফেলি তাহলে পুড়ে ফেলাটা তো স্যার ওই ফেলে দেওয়ার মতোই হয়ে যায়। সেটা মানে এই ব্যাখ্যাটা আমি আর কি ক্লিয়ার হতে পুড়িয়ে পারছি ফেলা না। মানে হচ্ছে এর যে মূল উপাদানে ফিরিয়ে নিয়ে যাওয়া, ডিকনস্ট্রাক্ট করা। আপনি যখন একটা বিষয়, একটা কিছুকে পুড়িয়ে ফেললেন, এটার মানে কি? ধরেন একটা কাগজকে আপনি পুড়িয়ে ফেললেন, কি হলো? ওই কাগজ থেকে তাপের সৃষ্টি হলো, গ্যাসের সৃষ্টি হলো, ছাই। এই ছাই কি? কার্বন। তার মানে কাগজটা তার মূল উপাদানে ফিরে গেল, তাপ, গ্যাস, ছাই। আপনি কিন্তু ফেলে দিচ্ছেন না, আপনি হচ্ছে টোটাল জিনিসটাকে ট্রান্সফর্ম করছেন। ইউ আর ট্রান্সফর্মিং দ্য পেপার। একটা কাগজকে আমরা ট্রান্সফর্ম করে তাপ, গ্যাস এবং ছোট্ট একটা উদাহরণ, সেকেন্ডারি অর ক্রিয়েটিভ ইমাজিনেশনের কথা হচ্ছে উই উইল ক্রিয়েট আ নিউ কেয়স, নতুন একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা, এবং সেই নিজেই সেই বিশৃঙ্খলা থেকে আবার পুনরায় শৃঙ্খলা নিয়ে আসা। প্রাইমারি ইমাজিনেশন হচ্ছে বিশৃঙ্খলা থেকে শৃঙ্খলা নিয়ে আসা, আর সেকেন্ডারি অর ক্রিয়েটিভ ইমাজিনেশনের কথা হচ্ছে নতুন করে কেয়স সৃষ্টি করা, সবকিছু এলোমেলো করে দেয়া, তারপর সেটাকে আবার গোছানো। এটা একটু চিন্তা ভাবনা করার বিষয়। এটার সাথে আপনারা ডিকনস্ট্রাকশন, এটার একটা পাবেন, মিল পাবেন। ক্রিয়েটিভ ইমাজিনেশন, তার এই স্টেপ হচ্ছে তিনটা: রেজলিউশন, হচ্ছে কেয়স, তারপর কেয়স থেকে এগেইন নিউ ইউনিভার্স, নতুন এক পৃথিবী, নতুন এক জগতের জন্ম। আর প্রাইমারি ইমাজিনেশন হচ্ছে ডিসক্রিমিনেট, সিনথেসাইজ অ্যান্ড দেন আইডেন্টিফাই, ডিসক্রিমিনেট, সিনথেসাইজ। এর ফলে কি হবে? দেয়ার উইল বি অর্ডার আউট অফ ডিসঅর্ডার। আর ক্রিয়েটিভ ইমাজিনেশনের কথা হচ্ছে প্রথমেই ক্যাওসের সৃষ্টি করা, বিশৃঙ্খলার সৃষ্টি করা, তারপর সেখান থেকে নতুন এক জগতের সৃষ্টি। এই হচ্ছে দুই ধরনের ইমাজিনেশন। এরপর কোলরিজ ভার্সাস ওয়ার্ডসওয়ার্থ, এটা নিয়ে আমরা অলরেডি গত লেকচারে আলোচনা করেছি। The later chapters deal with the nature of poetry and with the question of diction raised by Wordsworth. এই যে পোয়েট্রি, কাব্য, তার প্রকৃতি কেমন হবে, বৈশিষ্ট্য কি হবে, কাব্যের বৈশিষ্ট্য কি হবে, পোয়েট্রির বৈশিষ্ট্য কি হবে, এবং কাব্যের ভাষা কেমন হবে, সেই নিয়ে ওয়ার্ডসওয়ার্থের সাথে উনি কিছু কিছু বিষয়ে একমত হবেন, আবার কিছু কিছু বিষয়ে আবার কন্ট্রাডিক্ট করবেন, বিতর্কও হবে, while maintaining a general agreement with Wordsworth point of view। আমরা একটা জেনারেল এগ্রিমেন্ট পাবো যে কিছু কিছু বেশিরভাগ পয়েন্টেই কোলরিজ, ওয়ার্ডসওয়ার্থ তারা একে অন্যের সাথে মানে এগ্রিমেন্টে আসছেন, তাদের মধ্যে একটা চিন্তা ভাবনায় মিল আমরা পাচ্ছি। কিন্তু কোলরিজ elaborately refutes Wordsworth's principle that language of poetry should be one taken with due exception from the mouths of men in real life. ওয়ার্ডসওয়ার্থ একটা কথা বলেছিলেন, উনি সেই কথাকে বিরোধিতা করছেন। কি সেই কথা ছিল? কথাটা ছিল এই: দ্য ল্যাঙ্গুয়েজ অফ পোয়েট্রি, কবিতার ভাষা, এটা ওয়ার্ডসওয়ার্থ বলেছিলেন, দ্য ল্যাঙ্গুয়েজ অফ পোয়েট্রি শুড বি ওয়ান
taken with due exception from the mouths of men in real life. সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাপনের বিষয়বস্তু থেকেই কবিতার ভাষা আসবে, that between the language of prose and metrical composition. এটা হচ্ছে কোলরিজ বলার চেষ্টা করছেন। There can be no essential difference between the language of prose and of metrical composition. ওয়ার্ডসওয়ার্থ উনি গদ্য এবং কবিতা, ওয়ার্ডসওয়ার্থ বলেছেন যে কবিতার ভাষা একরকম হবে, গদ্যর ভাষা আরেক রকম হবে, দুটার ভাষা দুই রকম হবে। গদ্যের ভাষায় কবিতা লেখা যাবে না, কবিতার আলাদা একটা ভাষা আছে। কোলরিজ এসে ওই কথাটার বিরোধিতা করছেন। কোলরিজ এসে বলছেন দেয়ার ক্যান বি নো এসেনশিয়াল ডিফারেন্স বিটুইন ল্যাঙ্গুয়েজ অফ প্রোজ অ্যান্ড মেট্রিক্যাল কম্পোজিশন। কবিতার ভাষা এবং গদ্যের ভাষা এই দুইয়ের মধ্যে যে পার্থক্য থাকতে হবে এমন কোনো কথা নাই। যায় ওয়ার্ডসওয়ার্থ তো নিজেই বলেছেন যে দৈনন্দিন জীবনের যে বক্তব্য, আমাদের দৈনন্দিন জীবনের ভাষা, কেন কবিতা লেখা যাবে না, এই নিয়ে কোলরিজ এবং ওয়ার্ডসওয়ার্থের মধ্যে একটা বিতর্ক আছে। ওয়ার্ডসওয়ার্থ গদ্য এবং কবিতা এই দুইয়ের ভাষার মধ্যে বিভেদ করেছিলেন, পার্থক্য করেছিলেন। কোলরিজ বলছেন এরকম কোনো পার্থক্য হওয়া উচিত না, গদ্যের ভাষাতেও কবিতা লেখা সম্ভব। ইট ইজ পসিবল টু কম্পোজ আ পোয়েট্রি ইন দ্য ল্যাঙ্গুয়েজ। এই জায়গায় এসে কোলরিজের সাথে ওয়ার্ডসওয়ার্থের একটা বিতর্ক আমরা দেখতে পাচ্ছি। এরপর আমরা আমাদের যে আর্টিকেলটা থেকে গত 2 ক্লাসে পড়েছি সেই আর্টিকেলে আমরা ফিরে যাই। বায়োগ্রাফিয়া লিটারারি এর যে পরবর্তী পার্টগুলো, কোলরিজেস ভিউ অফ পোয়েট্রি অ্যান্ড পোয়েট, আমরা অ্যান অ্যানালিসিস এটাতে ফেরত যাই। ফ্যান্সি এন্ড ইমাজিনেশন এটা তো হলোই, এটা আমরা ডিটেইলে কিন্তু আলোচনা করেছি অলরেডি লেকচার 10-এ। এর পরবর্তী লেকচার, লেকচার 11, মানে ঠিক গত ক্লাস যেটা, গত লেকচারে, সেখানে আমার ফোকাস ছিল কোলরিজেস ভিউ অফ পোয়েট্রি অ্যান্ড দ্য পোয়েট। কাব্য এবং কবি সম্পর্কে কোলরিজ তার কিছু ধারণা আমাদেরকে দিয়েছেন। আমি এখান থেকে পুরোটা পড়বো না তো, কারণ পুরোটা অলরেডি আমরা কিন্তু গত লেকচারে, লেকচার 10-11-এ কিন্তু পড়েছি। এখন আমরা শুধু এখান থেকে মূল পার্টগুলো আলোচনা করব। এই যে ফার্স্ট লাইনটা আমাদের মাথায় রাখতে হবে আবার, কোলরিজের ডেফিনিশন অফ পোয়েট্রি। এই যে কোলরিজ যে কবিতার একটা সংজ্ঞা দিচ্ছেন, এটার ভিত্তি কোথায়? দ্য পোয়েট, এই ডেফিনিশন অফ পোয়েট্রি অ্যান্ড পোয়েট, কবিতা এবং কবি, এর সংজ্ঞা বোঝার আগে আমাদেরকে মাথায় রাখতে হবে কোলরিজেস ভিউজ অফ ইমাজিনেশন। সেই যে একটু আগে আমরা ইমাজিনেশনের কথা বিস্তারিত আলোচনা করলাম, ওইটাই কিন্তু ফাউন্ডেশন, এটার উপর ভিত্তি করে আমাদের আগাতে হবে। প্রথমেই কোলরিজ পোয়েট্রি অ্যান্ড পোয়েম এই দুইটাকে আলাদা করে ফেললেন। কাব্য এবং কবিতা আমরা যদি বাংলা এইভাবে করি, আসলে ওইভাবে তো বাংলা হয় না, আমরা পোয়েট্রি পোয়েম দুইটাকেই কবিতা বলি। আমরা পোয়েট্রিকেও কবিতা বলি, পোয়েমকেও কবিতা বলি। তবে আপাতত আলাদা করার জন্য আমরা পোয়েট্রিকে কাব্য বলি, কাব্য, কাব্যগ্রন্থ, কাব্য। পোয়েট্রি কি এবং পোয়েম কি, এখানে কিন্তু কোলরিজ দুইটা আলাদা অর্থ করছেন। পোয়েট্রি অ্যান্ড পোয়েম। পোয়েট্রি কি? Poetry is a term of wider connotation. Most of the forms of imaginative literature and other fine arts. Poetry বলতে উনি শুধুমাত্র কবিতা বোঝাচ্ছেন না, এখানে সাহিত্য, শিল্পকলার অনেকগুলো উপাদান একসাথে মিশে যাচ্ছে। পোয়েট্রির কাজ কি? পোয়েট্রির কাজ হচ্ছে টু ইম্পার্ট প্লেজার থ্রু দ্য মিডিয়াম অফ বিউটি। লিখে রাখেন কাগজ কলম থাকলে, পোয়েট্রির কাজ কি? টু ব্রিং প্লেজার, টু গিভ আস প্লেজার, আমাদেরকে আনন্দ দেয়া। কাব্যের কাজ হচ্ছে আমাদেরকে আনন্দ দেয়া, থ্রু দ্য মিডিয়াম অফ বিউটি, সৌন্দর্যের মাধ্যমে আনন্দ দেয়া। সৌন্দর্য, সুন্দর কোনো কিছুকে
সৌন্দর্যকে উপস্থাপনের মাধ্যমে দর্শককে, পাঠককে আনন্দ দেয়া। এখন আমরা তো আনন্দ শুধুমাত্র কাব্য থেকেই পাই না, আমরা তো শিল্পকলা থেকেও পাই। পেইন্টিং, স্কাল্পচার, ইভেন মিউজিক, ডান্স, আর্কিটেকচার, এই সবগুলো শিল্পকলার বিভিন্ন যে মাধ্যম, এই ফাইন আর্টস, আর্টসের যে বিভিন্ন মাধ্যম, আমরা তো সবকিছু থেকেই আনন্দ পাই। শিল্প, আর্টের কাজ কি? প্রেজেন্ট বিউটি, আমাদের সামনে সৌন্দর্যকে উপস্থাপন করা, এবং সৌন্দর্যকে দেখে আমাদের মনে আনন্দ সৃষ্টি হবে। এটাই হচ্ছে পোয়েট্রি। তার মানে যত আর্টস আছে, যত ফাইন আর্টস আছে, যত শিল্পকলা আছে, সবই আমরা পোয়েট্রির মধ্যে নিয়ে আসতে পারি। পোয়েট্রি মানে শুধু তাহলে কবিতা না, এখানে সঙ্গীত আসবে, নৃত্য আসবে, ভাস্কর্য আসবে, স্থাপত্য আসবে, পেইন্টিংস আসবে, সব আসবে। তাহলে কোলরিজ পোয়েট্রি বলতে শুধুমাত্র কিন্তু কবিতাকে বোঝাচ্ছেন না, সব শিল্পকলাকে উনি নিয়ে আসছেন। মানে পোয়েট্রিকে উনি অনেকটা শিল্প বলছেন, আর্ট। পোয়েট্রির কাজ কি? টু ইম্পার্ট প্লেজার থ্রু দ্য মিডিয়াম অফ বিউটি, সৌন্দর্যের মাধ্যমে দর্শককে, পাঠককে আনন্দ দেয়া, দর্শকের মনে আনন্দ নিয়ে আসা, এটাই হচ্ছে পোয়েট্রি। এই কথাটা এখানে যে বিস্তারিত আছে, উনি ওনার বায়োগ্রাফি লিটারেরিয়াতে একদম ডিটেইলসে বলেছেন। এই যে মিউজিক হচ্ছে পোয়েট্রি অফ দ্য ইয়ার, পেইন্টিং পোয়েট্রি অফ দ্য আই, ঠিক আছে, পোয়েট্রি অফ দ্য আই, কানের জন্য পোয়েট্রি, চোখের জন্য, ইভেন ইভেন আপনি যদি খাবার, ফুড, এই যে কালিনারি আর্ট, রন্ধন শিল্প, এটাও কিন্তু একটা পোয়েট্রি হবে। দিস উইল বি পোয়েট্রি ফর আওয়ার টাং অ্যান্ড নোজ, নাকের জন্য কবিতা, জিহ্বার জন্য কবিতা। তার মানে এই জায়গায় এসে কোলরিজ পোয়েট্রি বলতে এন্টায়ার আর্টকে বোঝাচ্ছেন, যা কিছু আমাদেরকে আনন্দ দেয়, যা কিছু আমাদেরকে, আমাদের মনে আনন্দ নিয়ে আসে। কিভাবে আনন্দ নিয়ে আসবে? সৌন্দর্য উপস্থাপনের মাধ্যমে, থ্রু দ্য মিডিয়াম অফ বিউটি, সৌন্দর্যের মাধ্যমে আনন্দ, এই হচ্ছে পোয়েট্রি। তাহলে পোয়েম কি? হোয়াট ইজ পোয়েম? পোয়েমের সংজ্ঞাটা আমরা একটু নিচে পাবো, আমি হাইলাইট করছি। মার্ক করে রাখেন, দিস ইজ দ্য ডেফিনেশন অফ পোয়েম বাই কোলরিজ। পোয়েম কি? হোয়াট ইজ পোয়েম? পোয়েম ইজ দ্যাট স্পিসিস অফ কম্পোজিশন, কবিতা হচ্ছে এমন বিশেষ ধরনের রচনা, which is opposed to works of science, যেটা অনেকটা বিজ্ঞানের বিপরীতে। বিজ্ঞানের কাজ কি? বিজ্ঞানের কাজ হচ্ছে আমাদের সামনে সত্যকে উপস্থাপন করা, আমাদের সামনে সত্য, ট্রুথ কে উপস্থাপন করা। এখন বিজ্ঞানের বিপরীত কি? সত্য কিন্তু সবসময় আমাদেরকে আনন্দ দেয় না। প্রপোজিং ফর ইটস, সংমিশ্রণ থাকবে। এই যে কবিতার কাজ কি? পোয়েম হচ্ছে এমন এক বিশেষ ধরনের রচনা, it specializes for its immediate object pleasure, কবিতার কাজ হচ্ছে আমাদেরকে আনন্দ দেয়া। ইমিডিয়েট ফাংশন কি? কবিতার কাজ হচ্ছে টু ব্রিং প্লেজার, আমাদেরকে আনন্দ দেয়া। পোয়েম হচ্ছে সেই স্পেশাল কম্পোজিশন, বিশেষ ধরনের রচনা, যেটা আমাদেরকে আনন্দ দেবে, নট ট্রুথ। সত্যকে উপস্থাপন করা কিন্তু কবিতার কাজ না। কবিতার কাজ কি? আনন্দ দেয়া। কে বলছেন এটা? আমি বলছি না, আপনি না, বলছেন কোলরিজ। কোলরিজ বলছেন কবিতা হচ্ছে এমন এক বিশেষ ধরনের রচনা, মানে কাগজে লেখা থাকবে, কোন লেখা মেট্রিক্যাল সিস্টেমে, বিশেষ ধরনের রচনা যার কাজ হচ্ছে ইমিডিয়েট অবজেক্ট প্লেজার। It is discriminated by proposing to itself such delight, এটা আমাদের মনে এমন এক আনন্দ নিয়ে আসবে from the whole, কবিতা সামগ্রিকভাবে,
আমাদেরকে এমন এক আনন্দ দেবে, আমাদের মনে এমন এক আনন্দ নিয়ে আসবে, as is compatible with a distinction gratification component from each component. কবিতার প্রতিটি অংশ আমাদেরকে আনন্দ দেবে। এখন একটা কবিতায় যদি 10টা পার্ট থাকে সাপোজ, এই 10টা পার্টের প্রতিটা পার্টেরই আলাদা আলাদা আনন্দ থাকবে, 10 রকম আনন্দ থাকবে। আবার এই 10টা পার্ট একসাথে হয়ে কবিতাটা আমাদেরকে অন্যরকম ওভারঅল একটা ডিলাইট নিয়ে আসবে। তবে মূল কথা কি, পোয়েম হচ্ছে দ্যাট টাইপ অফ কম্পোজিশন, বুঝাচ্ছি যে কাগজ বা যে কোনো একটা মিডিয়ামে অ্যালফাবেট ল্যাঙ্গুয়েজে লেখা থাকবে, যেটাকে আমরা মানে এটা হচ্ছে একটা সময় তো কালি কাগজ কলম ছিল, কালি দিয়ে প্যাপিরাস বা হ্যান্ডমেড পেপারের উপর লেখা হতো। তারপর ধীরে ধীরে প্রেস আসলো, প্রেস উন্নত হলো, বইতে ছাপা হতো। এখন তো বইয়ের পাশাপাশি এখন অনলাইন বুকগুলো, যে ডিজিটাল ফরম্যাট, পিডিএফ আছে, আবার অনলাইনে অনেকে পড়াশোনা করে, অনেকে কিন্ডল বুক আছে, যে ডিজিটাল রিডার গুলো আছে, ইবুক রিডার, কিন্ডল, এখানেও মানে এগুলোও কিন্তু এখন একটা ভার্সন, মানে কবিতা আমরা এভাবেই পাই। তাহলে পোয়েম হচ্ছে এমন এক ধরনের কম্পোজিশন যেটা আমাদেরকে আনন্দ দেবে। কবিতার কাজ আনন্দ দেয়া, মূলত এটা হচ্ছে ইমিডিয়েট পারপাস, আনন্দ দেয়া। এরপর যদি কবিতা আনন্দ দেওয়ার মাধ্যমে আমাদেরকে সত্য সম্পর্কে অবগত করতে পারে, তাহলে সেটা তো ভালো। কবিতার মানে প্রথম কাজ হচ্ছে আনন্দ দেয়া। এটা কে বলছেন? কোলরিজ বলছেন। ব্রিং প্লেজার, গিভ আস ডিলাইট। কবিতার প্রতিটা পার্ট আমাদেরকে বিভিন্ন রকম আনন্দ দেবে। কবিতার প্রতিটা পার্ট আবার একটা আরেকটাকে সাপোর্ট করতে হবে। সেটা কি? দ্য পার্টস অফ হুইচ মিউচুয়ালি সাপোর্ট অ্যান্ড এক্সপ্লেইন ইচ আদার। কবিতার প্রতিটা অংশ একটা আরেকটাকে সাপোর্ট করবে। এইটা আমরা অ্যারিস্টটলে পড়েছিলাম, আপনাদের মনে আছে কিনা? অর্গানিক স্ট্রাকচার, অর্গানিক স্ট্রাকচার পড়েছিলাম আমরা অ্যারিস্টটলের পোয়েটিক্সে। অর্গানিক স্ট্রাকচার, যে ট্র্যাজেডির প্রতিটা উপাদান একে আরেকটার সাথে জড়িত। আপনি যদি একটা খুলে নেন, পুরো স্ট্রাকচারটা ভেঙে পড়বে। প্রতিটা পার্ট দে মিউচুয়ালি সাপোর্ট অ্যান্ড এক্সপ্লেইন ইচ আদার, একটা আরেকটার সাথে কানেক্টেড। একটা কবিতায় যদি 10টা পার্ট থাকে, 10টা পার্টই একটা আরেকটাকে সাপোর্ট দিচ্ছে। আপনি যদি যদি যে কোনো একটা যদি আপনি সরিয়ে নেন, পুরো স্ট্রাকচারটাই ভেঙে পড়বে। কবিতার প্রতিটা অংশ, each and every part will mutually support and explain each other, একে অন্যকে সাপোর্ট দিবে এবং একটা আরেকটাকে এক্সপ্লেইন করবে, একে অন্যের পরিপূরক। This organicism originate from corresponding organic process. এখন এই যে অর্গানিক স্ট্রাকচার, কবিতাকে আমরা বলছি it will have an organic structure, কবিতার অর্গানিক স্ট্রাকচার থাকতে হবে। তাহলে অর্গানিক স্ট্রাকচার আসবে কোথা থেকে? অর্গানিক স্ট্রাকচার যখনই আসবে যখন ইট উইল বি কম্পোজড বাই দ্য পোয়েট, একজন কবির হাতে যখন সৃষ্টি হবে। পোয়েট, হু ইজ পোয়েট? কবি কে? এই যে কবির সংজ্ঞা এখানে দেয়া আছে, এই যে হাইলাইট করছি, আপনারা মার্ক করে রাখেন। কোলরিজ কবির সংজ্ঞা কিভাবে দিয়েছেন? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ পোয়েট? কবি কে? হু ইজ পোয়েট? পোয়েট ইজ সাচ এ পারসন, কবি হচ্ছেন এমন একজন ব্যক্তি, এমন একজন সত্তা, who brings the whole soul of man into activity. কবি হচ্ছেন এমন একজন যে মানুষের সমগ্র সত্তাকে
জাগ্রত করতে পারে, অ্যাক্টিভেট করতে পারে, উইথ সাবঅর্ডিনেশন অফ ইটস ফ্যাকাল্টিজ টু ইচ আদার অ্যাকর্ডিং টু দেয়ার ওয়ার্থ অফ ডিগনিটি। কথাটা একটু জটিল, আমরা একটু সহজ করে বলি। প্রতিটা মানুষের মনের মধ্যেই কল্পনা শক্তি আছে, সে সেটা নিজেও জানে না। কবি হচ্ছেন এমন একজন সত্তা, এমন একজন ব্যক্তি যে সবার মনের মধ্যে যে কল্পনা শক্তি আছে, ইমাজিনেটিভ পাওয়ার, সেটাকে সে জাগ্রত করবে, অ্যাক্টিভেট করবে। আপনি নিজেও জানেন না সবসময় কবি, একজন সফল কবি সে সক্ষম হবে। A successful poet will be able to kindle the power of imagination in you. আপনার মধ্যে সেই কল্পনা শক্তিকে জাগ্রত করার ক্ষমতা একমাত্র কবির আছে। Poet has his magical touch of activating your mind. কবি কে? কবি হচ্ছেন সেই ব্যক্তি ক্ষমতাকে জাগ্রত করবে, মানুষের পুরো সত্তাকে সে কি করবে? ইন্সপায়ার করবে, জাগ্রত করবে। He diffuses a tone and spirit of unity. আমাদের সবার মধ্যে ঐক্য নিয়ে আসবেন, একতা নিয়ে আসবেন। And blends and fuses each into each. সমগ্র মানব জাতিকে উনি ইউনাইটেড করবেন, একতাবদ্ধ করবেন। আমাদের যেমন বিভিন্ন রাজনৈতিক নেতা, তাদেরকে বলা হয় দে আর দ্য ট্রু পোয়েট অফ নেশন। আমাদের ফর এক্সাম্পল আমাদের শেখ মুজিবুর রহমান, তাকেও কিন্তু বলা হয় পোয়েট অফ নেশন। উনি ওনার কবিতার মাধ্যমে সবাইকে জাগ্রত করেছিলেন, একতাবদ্ধ করেছিলেন। এটা একটা ছোট সংজ্ঞা। কবিও এমন একজন যে মানুষের মধ্যে লুকিয়ে থাকা কল্পনা শক্তিকে জাগ্রত করবে, তার আত্মাকে জাগ্রত করবে, এবং মানুষ বুঝতে পারবে যে তারা সবাই ইউনাইটেড। শুধু মানুষ না, সবকিছু ইউনাইটেড। এই যে একটু আগে বললাম না যে হোল ইউনিভার্স ইজ ইউনাইটেড, এই ধারণাটা একজন কবি কেবল আমাদের হৃদয়ে দিতে পারে। কবি হচ্ছেন সেই জাদুকর যিনি মানুষের মধ্যে সেই কল্পনার ক্ষমতাকে জাগ্রত করতে পারবে। সবার মধ্যে সেই সেন্সটা আসবে যে উই আর নট অ্যাকচুয়ালি সেপারেটেড, আমরা সবাই ইউনাইটেড, আমরা সবাই কানেক্টেড, সবাই উই আর অল কানেক্টেড। প্রকৃতি মানুষ আলাদা না, আমরা সবাই একই জীবনের বিভিন্ন রূপ। উই আর দ্য ম্যানিফেস্টেশন অফ ওয়ান লাইফ। এই যে সেন্স, এই সেন্সটা একজন কবি পারে আমাদের মধ্যে জাগিয়ে তুলতে। স্যার এই পুরো কথাগুলোকে আর্টি কলরিজ তার বায়োগ্রাফি আর লিটারেচারে বলছেন, তাই তো? হ্যাঁ, যে একজন কবি আমাদের সবার মধ্যে ক্রিয়েটিভ ইমাজিনেশনকে জাগ্রত করবেন। আমরা সবাই, আমাদের মধ্যে সেই নলেজটা আসবে, আমাদের মধ্যে সেই জ্ঞানটা আসবে যে উই আর নট অ্যাকচুয়ালি সেপারেটেড, উই আর অল ইউনাইটেড। আমাদের সমগ্র সত্তাকে কবি অ্যাক্টিভেট করবে, আমাদের সবার মধ্যে সেই কল্পনা শক্তির স্ফুরণ, জাগরণ ঘটবে। তাহলে এখানে এই যে কবির সংজ্ঞা উনি দিলেন, কবিতার সংজ্ঞা দিলেন, পোয়েট্রির সংজ্ঞা দিলেন, এখান থেকে আপনারা পাবেন Coleridge's view of poetry and the poet. জার্মান অ্যাঙ্গেলে এখানে আপনারা একটু যদি মানে এটা জাস্ট একটু গো থ্রু করবেন যে ইমানুয়েল কান্ট আছেন, শিলিং আছেন, তাদের দ্বারা উনাদের কাছ থেকেই মূলত এই যে রিপ্রোডাক্টিভ ইমাজিনেশন, ফ্যান্সি, এই যে উনি যে ক্রিয়েটিভ ইমাজিনেশন, এই যে ফিলোসফিটা, এটা উনি ইন্সপায়ার্ড হয়েছেন এই যে জার্মান এদের কাছ থেকে। এরপরে আপনারা দেখবেন ওই একটু আগে যেটা বললাম, কম্প্যারিজন অফ ওয়ার্ডসওয়ার্থ এন্ড কোলরিজ অ্যাজ ক্রিটিক্স। ওয়ার্ডসওয়ার্থ একজন সমালোচক হিসেবে ওয়ার্ডসওয়ার্থ এবং কোলরিজ এদের মধ্যে তুলনামূলক আলোচনা, এটা আপনারা এখানে পাবেন। এটা স্যার এখানে একটা কথা হচ্ছে, লেকচার 11-এ আলোচনা করেছি, একটু আগে আলোচনা করলাম। হ্যাঁ বলেন স্যার। এখানে কথা হচ্ছে স্যার, ওয়ার্ডসওয়ার্থের সাথে কোলরিজটা একসাথে প্রিফেস টু লিরিক্যাল ব্যালান্স রচনা করছিলেন।
যেটুকু জানি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং কোলরিজ দুজন একসাথেই ওটা কিন্তু লিরিক্যাল প্রিফেস, ব্যালাড, ওটা হ্যাঁ, লিরিক্যাল লিরিক্যাল ব্যালাড, ব্যালাড। লিরিক্যাল ব্যালাডে ওনারা একসাথে কাজ করেছে, কিন্তু প্রিফেসটা শুধুমাত্র ওয়ার্ডসওয়ার্থের একার লেখা। মানে কোলরিজ ওনার ওই প্রিফেসের, কোলরিজ হ্যাঁ, তার মানে প্রিফেসের অনেকগুলো বিষয়ে একমত, কিছু কিছু বিষয়ে আবার দ্বিমত পোষণ করেছেন। কোথায় আর কোথায় সেই দ্বিমত পোষণ দ্বিমত, করেছেন এটাই লেখা আছে এখানে। ওই দ্বিমত পোষণ করে তিনি বায়োগ্রাফি আর লিটারারি বইটা লিখেছেন, তাই তো? শুধুমাত্র দ্বিমত পোষণ করে এটা একটা পার্ট, আরো অনেক কিছু আছে আচ্ছা। উনার। এটা তো উনার আসলে লাইফের অংশ তো। ওয়ার্ডসওয়ার্থের সাথে উনি একসাথে কাজ করেছেন, এটা অনেক দিন একসাথে কাজ করেছেন। তারা তো, তাদের মধ্যে চিন্তা ভাবনায় মিল ছিল, এই জন্যই তো তারা, হ্যাঁ, এটা অবশ্যই স্যার বলতে গেলে আমি যে শুধু মিল যে ছিল তাই খেলামাতে না, তাদের চিন্তা ভাবনায় কিছু অমিলও খেলাম ছিল। সেই মিল অমিল দুটোই। এখন ওয়ার্ডসওয়ার্থ তো কোলরিজের জীবনের একটা অংশ। এখন কোলরিজ যদি তার জীবনী লিখতে লিখতে বসেন, তাহলে তো ওয়ার্ডসওয়ার্থের নাম আসবেই। আমরা এই যে শুরুতে বললাম না, যে এই 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 এটার শুরুতেই এই যে ইট ইজ অ্যান, এই যে ইট ইজ অ্যান অটোবায়োগ্রাফি বাই স্যামুয়েল টেইলর কোলরিজ। এখন স্যামুয়েল টেইলর কোলরিজের অন্যতম ঘনিষ্ঠ বন্ধু এবং সহকর্মী ছিলেন ওয়ার্ডসওয়ার্থ। এখন ওয়ার্ডসওয়ার্থের কথা যদি না আসে, তাহলে তো অটোবায়োগ্রাফি ইনকমপ্লিট থেকে যায়। অটোবায়োগ্রাফি লিখতে লিখতেই তখন ওয়ার্ডসওয়ার্থের প্রসঙ্গ আসছে। ওয়ার্ডসওয়ার্থের প্রসঙ্গ আসলেই তখন কোলরিজ বলছেন যে আমি তার সাথে এই এই ক্ষেত্রে একমত পোষণ করছি, কিন্তু এই এই ক্ষেত্রে আমি তার সাথে দ্বিমত পোষণ করছি। কোন কোন বিষয়ে একমত পোষণ করছে, কোন কোন বিষয়ে দ্বিমত পোষণ করছে, সেটাই আমরা পাবো যে এখান থেকে। এটা আমরা ওই একটু আগে আমার বললাম এটা নিয়ে স্যার একটু শর্ট করে। কনফিউজ ছিল যে যেহেতু তারা একসাথে কাজ করলো তাহলে তাদের বই কেন আলাদা, এটা নিয়ে আর কি একটু না না কনফিউজ না ছিল। না, যাই তাদের হোক বই আমি না। এখন আহ, হ্যাঁ, শুনেন শুনেন, লিরিক্যাল আমি ব্যালাডস এখন এটা আর হচ্ছে কি একটা বুঝতে পেরেছি। কবিতার বই। লিরিক্যাল ব্যালাডস এটা হচ্ছে কবিতার সংকলন। এখানে চারটা কোলরিজের চারটা কবিতা ছিল, আর হ্যাঁ, ওয়ার্ডসওয়ার্থের বাকি বাকি কবিতাগুলো ছিল। ওটা একটা কবিতার বই, ওটা আলাদা। ওই কবিতার বইতে একটা ইন্ট্রোডাকশন লিখতে হয়। এই ইন্ট্রোডাকশনটা লেখার কথা ছিল প্রথমে কোলরিজের, কোলরিজ পরে টালবাহানা করলেন, ঢিলামি করলেন, পরে ওয়ার্ডসওয়ার্থ একাই লিখলেন। ওটা হচ্ছে শুধুমাত্র ওই কবিতার বইয়ের একটা মুখবন্ধ ছিল, ইন্ট্রোডাকশন ছিল। দ্য প্রিফেস, মিডের আগে যেটা আমরা পড়লাম, দ্য প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস, প্রিফেস ওটা হচ্ছে শুধুমাত্র তাহলে ওই তাহলে কবিতার প্রিফেস, বইয়ের একটা সূচনা। ওটা কিন্তু তাহলে প্রিফেস কিন্তু হ্যাঁ, একটা বই না, ওটা হচ্ছে একটা বইয়ের জাস্ট ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ, ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার আর কি। আচ্ছা। আর আর ওটা আত্মজীবনী তো আলাদাই লিখবে, ওটা আত্মজীবনী তো সম্পূর্ণ আলাদাই লিখবে, তাই না? হুম, তাহলে এটা আর ওয়ার্ডসওয়ার্থের ওয়ার্ডসওয়ার্থের, নিজস্ব লেখা। ওয়ার্ডসওয়ার্থের আত্মজীবনী আপনি পাবেন হচ্ছে, ওরকম উনি সরাসরি আত্মজীবনী লিখেন নাই। ওনার একটা পোয়েট্রি কালেকশন আছে, আপনি যদি দেখেন দ্য প্রিলিউড, আপনি নেটে যদি সার্চ দেন তাহলে দেখবেন দ্য প্রিলিউড, প্রিলিউড বলে যদি আপনি সার্চ দেন, তাহলে আপনি পাবেন ওয়ার্ডসওয়ার্থের ওই জীবনীটা। ওইখানে মেটাফোর ইউজ করে উনি ওনার জীবনীটা ওইখানে দিয়েছেন। ওইটা হচ্ছে ওয়ার্ডসওয়ার্থের জীবনী, দ্য প্রিলিউড। আর কোলরিজের জীবনী যদি বলতে চান, তাহলে এই যে বায়োগ্রাফি এ লিটারেরিয়া। আচ্ছা, এই যে এটা দিয়ে আমরা শেষ করে দিই আজকে। আচ্ছা, এই আজান দিচ্ছে তো, 1 মিনিট গ্যাপ দিই।
ওকে, লেটস কন্টিনিউ। আমরা শেষ করে দিই আজকের লেকচারটা। এই যে লাস্ট পার্ট, লেট আস সাম আপ, এখান থেকে আমরা আমাদের কনক্লুশনটা টানবো। কোলরিজ is the first critic in English to talk at length about the relationship between knowledge and poetic creation. এই যে কবিতার সৃষ্টি বিষয়ে উনি ওনার যে মন্তব্য দিয়েছেন, যে ইমাজিনেশন, উইদাউট ইমাজিনেশন পোয়েটিক ক্রিয়েশন ইজ ইম্পসিবল। কোন কোন ইমাজিনেশনের কথা উনি বলছেন? উনি বলছেন ক্রিয়েটিভ ইমাজিনেশনের কথা, যে ইফ ইউ ডু নট পজেস ক্রিয়েটিভ ইমাজিনেশন, তাহলে আপনি সত্যিকারের কবিতা সৃষ্টি করতে পারবেন না। এটাই উনি আরো মানে বিস্তারিত বলেছেন। হিজ ডিস্টিংশন বিটুইন ফ্যান্সি এন্ড ইমাজিনেশন ইজ আ ভেরি ইউজফুল ওয়ান। এই যে উনি ফ্যান্সি আর ইমাজিনেশন দুটোকে আলাদা করলেন, এটা কিন্তু তার অরিজিনাল কাজ। তার আগে এই কথা কেউ বলেনি। কোলরিজ ফ্যান্সি এন্ড ইমাজিনেশন এই দুটোকে যে উনি আলাদা করলেন। আমরা বললাম যে ভেরি লিমিটেড ক্রিপলড ইমাজিনেশন, সেটা হচ্ছে বাস্তবতাকে আমি যেমন দেখছি ওই রকমই সেটাকে উপস্থাপন করা। এটা হচ্ছে মেকানিক্যাল, মানে এখানে কিন্তু কোনো ক্রিয়েটিভিটি অ্যাপ্লাই করার কোনো অপশন নাই, কোনো সৃজনশীলতার কোনো অবকাশ নাই, কারণ আমি চারপাশে যা দেখছি হুবহু এটাকেই করতে হবে। জাস্ট একজন শিল্পীর হওয়া উচিত, থাকা উচিত পুরোপুরি মানে কমপ্লিট ফ্রিডম। এখন এই যে ইমাজিনেশনের কথা উনি বললেন যে নো কোন রকম বাধ্যবাধকতা থাকবে না, পুরো স্বাধীনতা থাকবে। ফ্যান্সি is arbitrary and aggregating. It is an associative process. Fancy কি? This is associative. ফ্যান্সি হচ্ছে আমি চারপাশে যা কিছু দেখছি ওইটাকেই আমি কানেক্ট করছি। ইমাজিনেশন হচ্ছে ক্রিয়েটিভ, সৃজনশীল কাজ, এটা সৃজনশীলতা। In perception of imagination imposes from form and order upon material of sensation and half creates what is perceives. So in art it works upon raw material of experience. আমরা চারপাশ থেকে from our surroundings, তারপর এটাকে আমরা বেসিক মূল উপাদানে বিশ্লেষণ করে আমি আমার নিজস্ব জগৎ তৈরি করব। কবির কাজ হচ্ছে সম্পূর্ণ নতুন একটা জগতের সৃষ্টি করা, টু ক্রিয়েট আ নিউ ইউনিভার্স। To Coleridge, the best example of operation of imagination in his time was the poetry of Wordsworth. Coleridge বারবার এই ওয়ার্ডসওয়ার্থের মানে উদাহরণ টেনে এনেছেন, যে কোলরিজের মতে ওয়ার্ডসওয়ার্থ একজন সফল কবিদের মধ্যে একজন। কবির কেমন হওয়া উচিত? ওয়ার্ডসওয়ার্থের মতো হওয়া উচিত। If we have to find an example of a poet, Wordsworth could be our example. কোলরিজ দেখিয়েছেন যে ওয়ার্ডসওয়ার্থকে আমরা একজন কবি বলতে পারি। সব দিক দিয়েই ওয়ার্ডসওয়ার্থের মধ্যে আমরা সেই কবির সমস্ত গুণাবলী আমরা খুঁজে পাই। তাহলে যে কোলরিজ যে কবির সংজ্ঞা দিয়েছেন, ওয়ার্ডসওয়ার্থকে একজনও মডেল কবি হিসেবে আমাদের সামনে তুলে ধরেছেন। এরপর আমরা এটা অলরেডি বলেছি, জার্মানদের দ্বারা উনি প্রভাবিত ছিলেন। একজন সমালোচক হিসেবে হি ওয়াজ রিমার্কেবল, মাচ গ্রেটার দ্যান দ্যাট এক্সারসাইজ বাই ওয়ার্ডসওয়ার্থস ক্রিটিসিজম। একজন সমালোচক হিসেবে ওয়ার্ডসওয়ার্থের থেকেও কোলরিজ অনেক বেশি প্রভাবশালী ছিলেন এখন পর্যন্ত। কবি হিসেবে ওয়ার্ডসওয়ার্থ সিনিয়র, সুপেরিয়র, কিন্তু সমালোচক হিসেবে কোলরিজ আবার সিনিয়র। এটা মাথায় রাখেন। আমরা যদি and Coleridge, but as a critic, Coleridge is more influential than Wordsworth. ওকে, আপনারা আজকে এই পর্যন্তই আপনারা তাহলে করেন, এই জিনিসগুলো স্টাডি করেন। আজকে হচ্ছে আমরা র্যাপ আপ করছি, এইখানে আমরা র্যাপ আপ করে
আমরা নেক্সট ক্লাসে ম্যাথু আর্নল্ডের স্টাডি অফ পোয়েট্রি শুরু করে দিব, এবং এই নিয়ে আপনারা একটু যদি কোনো কনফিউশন থাকে, কোনো ধরনের সমস্যা থাকে, এই নিয়ে আপনারা আলোচনা করতে পারেন। বিশেষ করে আপনারা এখান থেকে গুরুত্ব দিয়ে পড়বেন কোন পার্টগুলো, গুরুত্ব দেবেন কোথায়। আমি যে স্লাইডে যদি দেখেন, আজকের স্লাইডটা দেখাচ্ছি, এই যে নেচার অ্যান্ড সেলফ, এটাতে গুরুত্ব দিবেন। ক্রিয়েটিভ ইমাজিনেশন, ফ্যান্সি অ্যান্ড ইমাজিনেশন, টু টাইপস অফ ইমাজিনেশন, আর এই যে কোলরিজ ভার্সেস ওয়ার্ডসওয়ার্থ, এবং এই যে কোলরিজেস ভিউ অফ পোয়েট্রি, পোয়েম অ্যান্ড পোয়েট, এটা থেকে আমরা পড়েছি, এটা আপনারা দেখবেন। এই বিষয়গুলো আপনার পড়ে যতটুকু পারেন বোঝার চেষ্টা করবেন। এই হ্যান্ডআউটটা অ্যাভেলেবল আছে, এইটার উপর বেস করে আমাদের যাবতীয় কোয়েশ্চেন হবে, এখান থেকেই সব কোয়েশ্চেন হবে। বায়োগ্রাফি লিটারেরি থেকে আপনারা শর্ট কোয়েশ্চেন পাবেন, ব্রড কোয়েশ্চেন ওইভাবে আসবে না, আর যদি আসে ওটা একটা ব্রড কোয়েশ্চেনের পার্ট হিসেবে আসবে। কোলরিজ থেকে আপনারা এই ফ্যান্সি ইমাজিনেশন, আপনার এই যে 3.3, আপনারা এই তিনটা পার্টে গুরুত্ব দেন। ইন্ট্রোডাকশন, এই যে ইন্ট্রোডাকশনটা পড়েন, আর তারপর চলে যান 3.3, কোলরিজেস ভিউ অফ পোয়েট্রি অ্যান্ড পোয়েট। তার মানে আপনারা যদি প্রথম 3 পেজ পড়েন, ফার্স্ট 3 পেজেস 1 2 3, তাহলে চলবে। এই হ্যান্ডআউটের প্রথম 3 পেজ 1 2 3। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম। স্যার এখানে তাহলে আমরা 3.1 2 3 এই তিনটা পড়বো। হ্যাঁ, প্রথম 3 পেজ, আচ্ছা প্রথম 3 পেজেই আপনারা মোটামুটি আমাদের মূল ধারণাটা আছে। এই তিনটা পেজ আপনারা একটু মন দিয়ে দেখেন, আমরা কনফিউশন থাকলে পরবর্তীতে আপনাদের একটা ওই রিভিশন ক্লাস হবে, কনফিউশন জি গুলো তখন আলোচনা করতে পারি, অথবা এর মাঝখানে আমি হয়তো আলোচনা করে দেব। ওকে, আচ্ছা। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।